দেখ আজকে যে চ্যাপ্টার করবো অ্যাকাউন্টস এর একটা চ্যাপ্টার হয়ে গেছে, কনসাইনমেন্ট 10 নাম্বার হয়ে গেছে। এবার যে আরম্ভ করছি পার্টনারশিপ, পার্টনারশিপ থেকে 15 মার্কস আসবে, ঠিক আছে? 15 মার্কস। পার্টনারশিপের দুটো চ্যাপ্টার আছে, পার্টনারশিপের দুটো টপিক আছে, একটা ডিসলিউশন অফ এ পার্টনারশিপ আছে, একটা ডিসলিউশন আছে, আর একটা হচ্ছে পিসমিল ডিস্ট্রিবিউশন আছে, ঠিক আছে? তো আগের বার পিসমিল এসেছিল অনার্সে, ঠিক আছে? এবছর ডিসলিউশন আসার সম্ভাবনা প্রবল, তাই তো ডিসলিউশন করাচ্ছি। আর ডিসলিউশন তো এখন তো আবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ডিসলিউশন চলে এসেছে। এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তোরা লাস্ট বার ছিল, ওদের পরেই ডিসলিউশন চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। আর তো আইএসসি বোর্ডের ডিসলিউশন করেই এসেছিস, ঠিক আছে? তো ওই ডিসলিউশন অঙ্ক, ঠিক আছে? ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম, ঠিক আছে? তো পড়বো আজকে চ্যাপ্টারটা হচ্ছে কি ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম। তো ডিসলিউশন মানে তো বুঝতেই পারছিস, জানিস, মানে না জানলে সব শিখি যাবে, ঠিক আছে? বলছে কি ডিসলিউশন, টপিকটা কি ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম। আচ্ছা এটা একটা ভালো কথা বলে দিই, কোম্পানি লতে, কোম্পানি লতে তো 5th সেমিস্টারে আছে, 4th সেমিস্টারে যে বিআরএফ আছে, বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, আমার সাজেশনে এই কোশ্চেনটা দিয়েছি, তাহলে একসাথে দুটো কভার হয়ে যাবে, একসাথে ওই বিআরএফ এর থিওরিটাও কভার হয়ে যাবে। ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম কাকে বলে ওখানে দিয়েছি, কোশ্চেনটা দিয়েছি কাকে বলে দিয়েছি, আর কি কখন কখন পার্টনারশিপ ফার্ম ডিসলিউশন হয় এই কোশ্চেনটা দিয়েছি, ঠিক আছে? তো তাহলে দেখ দেখ কি লিখেছি, ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম, তোকে বোঝাচ্ছি পুরো ব্যাপারগুলো, তোদের বোঝাচ্ছি। এই দেখ, এই দেখ ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম, ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম আমাদের ইনকাম ট্যাক্স কি বলছি তোর, পার্টনারশিপ অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে, কত নম্বর ধারায় বলা আছে ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম? সেকশন 39 এ বলা আছে, ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্টের সেকশন 39 এ বলা আছে। তাহলে সবার প্রথম বুঝি ফার্ম কাকে বলে, ফার্ম কাকে বলে? ফার্ম মানে কি, যেটা পার্টনারশিপ বিজনেস, যে পার্টনাররা ব্যবসা করে, ধর এ বি সি তিনজন মিলে বিজনেস করলো, ওটাই হচ্ছে ফার্ম। ওটাই হচ্ছে ফার্ম, যে যতজন মিলে বিজনেস করে, যে পার্টনারদেরকেই বলা হয় ফার্ম। এখানে ফার্ম বলতে কি বলেছে, ফার্ম বলতে পার্টনারশিপকে বোঝায়। আর একটু ভালো করে বলি, ফার্ম বলতে অল দা পার্টনার্স, একটা পার্টনারশিপ বিজনেস সমস্ত পার্টনারকে বলা হয় ফার্ম। তো ফার্ম বলতে কি পার্টনারশিপকে বোঝায়, পার্টনারশিপ বা পার্টনারশিপ ফার্মকেও বোঝায়। আমরা প্রথম ক্লাসে পার্টনারশিপ পড়েছিলাম, বা তোরা 12 থেকে পড়ে আসছিস, তোরা জানিস ফার্ম বলতে কি বোঝায়, পার্টনারশিপ বা পার্টনারশিপ ফার্মকে বোঝায়। আর পার্টনারশিপ মানে কি, সম্পর্ক, রিলেশন। পার্টনারশিপ মানে রিলেশন, পার্টনারশিপ মানে কিছুই না, রিলেশনশিপ। পার্টনারশিপ মানে কি বললাম, রিলেশনশিপ, ঠিক আছে? এবার দেখ কি বলছে এখানটায়, এবার তোকে জানতে হবে, 11-এ পড়েছিলি, ছোটবেলায় পড়েছিলি পার্টনারশিপ কাকে বলে, সেই কথাটা আবার ফিরে এসছে, পার্টনারশিপ কাকে বলে, সেই কথাটা আবার ফিরে এসে পার্টনারশিপ কাকে বলে, কি বলে পার্টনারশিপ কাকে বলে? পার্টনারশিপ কি, পার্টনারশিপ ইজ আ রিলেশনশিপ। পার্টনারশিপ কি, একটা রিলেশন তৈরি করে, সম্পর্ক তৈরি করে। পার্টনারশিপ কি তৈরি করে, একটা রিলেশন মানে সম্পর্ক তৈরি করে। কাদের মধ্যে সম্পর্ক তৈরি করে? বিটুইন টু অর মোর পার্সন, দুজন বা তার বেশি পার্টনার। পার্টনারশিপ মানে কি, পার্টনার হতে গেলে তো মিনিমাম দুজন লাগবেই, মিনিমাম তো দুজন লাগবে। তাই পার্টনারশিপ কি তৈরি করে, রিলেশন তৈরি করে, কাদের মধ্যে, দুজন বা তার বেশি পার্সোনাল রিলেশন তৈরি করে। এবার কি লেগেছে, একটা এগ্রিড, কেন, আরে পার্টনাররা যখন ব্যবসা শুরু করে ওদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়, তো ওদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়, কি হবে কি হবে না, এগ্রিমেন্ট হয়। এগ্রিড টু শেয়ার প্রফিট, ব্যবসায় যে লাভটা হবে সেই লাভটা কি অনুপাতে ভাগ করে নেবে, ঠিক আছে? তো অফ বিজনেস, আচ্ছা বিজনেস যে হবে, কি বিজনেস হবে, এখানে কোনো ইললিগাল বিজনেস হবে না, সমস্ত লিগাল বিজনেস হবে, লফুল বিজনেস হবে, লফুল বিজনেস হবে। তাই কি বলছে এখানে, যে বলছে প্রফিটটা ভাগ করে নেবে পার্টনাররা অফ বিজনেস, আর বিজনেসে কেমন হবে, লিগাল বিজনেস হবে, লফুল বিজনেস হবে। ক্যারিড বাই অল, ব্যবসাটা সবাই মিলে ক্যারি করতে পারে, ব্যবসাটা সবাই মিলে ক্যারি করতে পারে। বা ধর তিনজন মিলে বিজনেস করছে, দেখা গেল একজনই ব্যবসাটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে, ব্যবসাটা এ বি সি তিনজন মিলে বিজনেস করছে, তিনজন মিলে ব্যবসাটাকে দেখাশোনা করতে পারে। বা দেখা গেল তিনজন দেখাশোনা করতে পারছে না, সময় হচ্ছে না, একজনই পুরো ব্যবসা দেখাশোনা করছে। তাহলে দায়বদ্ধ কি হবে, ধরুন না এ বি সি তিনজন মিলে বিজনেস করছে, তিনজনই দেখাশোনা করছে, তিনজনই দায়বদ্ধ। ধরুন স্যার এ আর বি সময় নেই ব্যবসা দেখাশোনা করার, সি ব্যবসা দেখাশোনা করে, সমস্ত কাজ দেখাশোনা করছে সি। তাহলে স্যার সেক্ষেত্রে ব্যবসার জন্য দায়বদ্ধ কি শুধু সি হবে না, ব্যবসা তো সবার ব্যবসা, সবাই দায়বদ্ধ। এটা কথা মাথায় রাখতে হবে কি বলেছে। তাহলে এখানে কি বললাম, বলছে বলছে ক্যারিড বাই অল, ব্যবসাটা ক্যারি করছে সবাই মিলে, ঠিক আছে? অর এনি অফ দেম অ্যাক্টিং ফর অল, এটা হচ্ছে পার্টনারশিপের ডেফিনিশন। তোরা যারা ইংলিশে পড়বি দেখবি লিখে দিয়েছি, পার্টনারশিপের থিওরি দিয়েছি, আজকে ভিডিওটা দিয়ে 5 ঘন্টার ভিডিও করেছি, বিআরএফ এর 5 ঘন্টার, মানে বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্কের পার্টনারশিপ চ্যাপ্টার আছে, ওখান থেকে 5 ঘন্টা পুরো ভিডিও, পুরো থিওরি পড়িয়ে দিয়েছি, ফুল থিওরি। তো এখানে পার্টনারশিপ কাকে বলে ডেফিনিশন তোরা 11 থেকেই পড়ে আসছিস, পার্টনার 11 পড়েছিস, 12 পড়েছিস, সব জায়গায় পড়েছিস পার্টনারশিপ কাকে বলে, ঠিক আছে? তো আচ্ছা, তাহলে এখানে কি বুঝতে পারলি, আমি তোকে কি বললাম, ফার্ম কাকে বলে, আমি তোকে বললাম ফার্ম কাকে বলে, কিন্তু টপিকটা কি বলেছে, ডিসলিউশন অফ ফার্ম। ডিসলিউশন মানে জানিস, তোরা তো পড়েছিস ডিসলিউশন মানে কি,
ডিসোলিউশন মানে জানিস কি? আরে ফার্ম, এই ফার্ম মানে কি? সম্পর্ক। আর ডিসোলিউশন মানে সম্পর্কে চির ঘটানো। আরে ও বললো ফাটল, সম্পর্কে ফাটল ধরে যাবে। আরে থাকে না একটা রিলেশন থাকে, রিলেশনের মধ্যে যখন ফাটল ধরে যায় ওটাকেই বলে ডিসোলিউশন। ডিসোলিউশন মানে কি? ফাটল ধরা। তাহলে বুঝতে পারলি তো? কি বললি? ও বললো সম্পর্কের মধ্যে যখন ব্রেকআপ হয়ে যায় তখন তাকে বলে ডিসোলিউশন। আচ্ছা দেখ শোন, তাহলে কি বলছে? ডিসোলিউশন অফ ফার্ম। ডিসোলিউশন মানে কি বলেছে দেখ, ডিসোলিউশন মিনস, ডিসোলিউশন মানে কি? ডিসকন্টিনিউ। ডিসকন্টিনিউ দেখ, একটা সম্পর্ক ছিল, তিনটে বন্ধুর মধ্যে সম্পর্ক ছিল, তিন বন্ধুর মধ্যে সম্পর্ক ছিল, বন্ধুদের মধ্যে যখন সম্পর্ক বিচ্ছেদ ঘটে যায় ওটাকে বলে ডিসোলিউশন অফ পার্টনারশিপ। আর ডিসোলিউশন অফ ফার্ম মানে ফার্মটা যখন বন্ধ হয়ে যায়, দোকান চলছে দোকানটা পুরো উঠে গেল, ওটাকে বলে ডিসোলিউশন অফ ফার্ম। দেখ দুরকম হয়, দেখ তোরা তিন বন্ধু মিলে বিজনেস করছিলি, তোদের বন্ধুত্বের মধ্যে সম্পর্কে বিচ্ছেদ ঘটে গেল, মানে তিনজন মিলে বিজনেস করছিলি, একজন ধর ব্যবসা থেকে বেরিয়ে গেল, রিটায়ার করলো, তাহলে কি ব্যবসা কি সেক্ষেত্রে বন্ধ হয়? না না, ব্যবসা বন্ধ হয় না, নতুন করে ধর বাকি দুজন মিলে ব্যবসা করছে, এটাকে বলে ডিসোলিউশন অফ পার্টনারশিপ। আর ডিসোলিউশন অফ ফার্মটা কি? ধর তোরা একটা দোকান খুলেছিলি, দোকান এখন বন্ধ করে দিলি, এটাকে বলে ডিসোলিউশন অফ ফার্ম। ডিফারেন্সটা বুঝতে পারলি? ফার্ম ডিসোলিউশন মানে কি? আরে ডিসোলিউশন মানে বন্ধ হয়ে যাওয়া। এবার কি বন্ধ? পার্টনারশিপ বন্ধ নাকি ফার্মটা বন্ধ, এটা দেখতে হবে। তো ডিসোলিউশন অফ ফার্ম বলতে কি বোঝায়? মিনস ডিসোলিউশন অফ রিলেশনশিপ, মানে রিলেশনশিপ নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? ডিসোলিউশন মানে ডিসকন্টিনিউ অর উইন্ডিং আপ, ডিসকন্টিনিউ বা উইন্ডিং আপ। তো দেখ এখানে লেখা আছে, নোট অনেক নোট করা আছে, আমি বলে দিচ্ছি নোট কি লেখা আছে। ডিসোলিউশন অফ ফার্ম মিনস, ডিসোলিউশন অফ ফার্ম বলতে কি বোঝায়? মিনস বিজনেস অফ দ্য ফার্ম ইজ ডিসকন্টিনিউ, মানে ব্যবসাটা ডিসকন্টিনিউ হয়েছে, মানে বন্ধ হয়ে যায়। ডিসকন্টিনিউ মানে বুঝিস বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ডিসকন্টিনিউ অথবা ক্লোজ। এন্ড দ্য ফার্ম ইজ উইন্ড আপ, মানে উইন্ডিং আপ থেকে এসে দ্যাট ইজ ডিসলভ হয়ে গেল। নেক্সট কি লিখেছি? আরেকটা প্যারা লিখেছি, তোরা যারা লতে লিখবি, লতে এটা লিখলেও হয়ে যাবে, ইংলিশ আর কিছু নেই, এটা লিখলেই হয়ে যাবে, কিছু লিখতে হবে না, এটা লিখলেই হয়ে যাবে, এনাফ লেখা। কি লিখেছে? দ্য ডিসোলিউশন অফ পার্টনারশিপ ফার্ম অকার, এটা বলছে ডিসোলিউশন অফ পার্টনারশিপ ফার্ম অকার, কখন হয় ডিসোলিউশন অফ পার্টনারশিপ ফার্ম? when লিগাল রিলেশন সম্পর্ক, ঠিক আছে, বিটুইন অল পার্টনার্স কামস টু অ্যান এন্ড, যখন সমস্ত পার্টনারের মধ্যে লিগাল রিলেশন নষ্ট মানে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, লিডিং টু দ্য পার্মানেন্ট ক্লোজার অফ দ্য বিজনেস, ব্যবসাটাই বন্ধ হয়ে যাচ্ছে, ক্লোজার অফ দ্য বিজনেস। আনলাইক ডিসোলিউশন অফ পার্টনারশিপ বলেনি, ডিসোলিউশন অফ পার্টনারশিপ ফার্ম where only the agreement change but the business continue, এগ্রিমেন্ট চেঞ্জ হচ্ছে। দেখ ডিসোলিউশন অফ পার্টনারশিপে কি হয়? ওই যেটা বললাম, তিনজন মিলে বিজনেস করছিলি, ও ধর ব্যবসা থেকে বেরিয়ে গেল, তাহলে রিটায়ার করলো, তাহলে তোরা দুজন তো ব্যবসাটা কন্টিনিউ করেছিস, এক্ষেত্রে ব্যবসা বন্ধ হচ্ছে? ব্যবসা বন্ধ হচ্ছে না, ব্যবসা কন্টিনিউ হচ্ছে, কিন্তু ডিসোলিউশন ফার্মে ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। তো ডিফারেন্সটা তোকে বুঝতে হবে। হিয়ার দ্য ফার্ম সিজ টু এক্সিস্ট, এটা বললাম ডিসোলিউশন অফ ফার্ম সম্পর্কে বললাম। এবার পড়বো কি ডিসোলিউশন অফ পার্টনারশিপ বলতে কি বোঝায়। ডিসোলিউশন অফ পার্টনারশিপ বলতে কি বোঝায়? দিস রেফার্স টু চেঞ্জ ইন দ্য রিলেশনশিপ বিটুইন পার্টনারদের মধ্যে সম্পর্ক চেঞ্জ হচ্ছে। যেমন স্যার, যেমন অ্যাডমিশন অফ এ পার্টনার, দুই বন্ধু মিলে বিজনেস করছিলেন, নতুন একজন ব্যবসায় ঢুকলো, তার মানে আগের সম্পর্ক চেঞ্জ হয়ে নতুন একটা সম্পর্ক তৈরি হলো, এটাকে বলে অ্যাডমিশন। স্যার আর কি উদাহরণ দেবেন? রিটায়ারমেন্ট অফ এ পার্টনার, ডেথ অফ এ পার্টনার, ডেথ, কোনো পার্টনার মারা যেতে পারে, করেছিস এগুলো, করে এসেছিস আগে। তারপর চেঞ্জ ইন পিএসআর, দেখ আগে ধর দুজন বন্ধু মিলে ব্যবসা করছিলি, তখন রেশিও ছিল 2:1, এখন এক বন্ধু বলো না আমি ব্যবসা করবো না, একজন 2 ভাগ নিচ্ছে, আমি 1 ভাগ নিচ্ছে, হবে না, প্রফিট রেশিও চেঞ্জ করতে হবে, ঠিক আছে, সেটাও হতে পারে। তাহলে কি কি পয়েন্ট দেখ লিখে দিই, সব পয়েন্ট করে লিখেছি। বলছে অ্যাডমিশন অফ এ পার্টনার, রিটায়ারমেন্ট, ডেথ, ইনসলভেন্সি অফ পার্টনার, কোনো পার্টনার যদি দেউলিয়া হয়ে যায়, এই চ্যাপ্টারে আছে। তারপর কি বলেছে? বলছে কমপ্লিশন অফ দ্য ভেঞ্চার, তুই ধর কোনো একটা উদ্যোগ নিয়ে নেমেছিস যে না একটা ব্রিজ তৈরি করা হবে, ব্রিজ তৈরি হলে ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে। তুই তো একটা উদ্যোগ নিয়ে নেমেছিস, ঠিক করেছিস দুর্গাপুজো উপলক্ষে একটা মেলা দিবি, বা তার দুর্গাপুজোর একটা স্টল দিবি, পুজো শেষ, স্টলও বন্ধ, এটাকে বলে কমপ্লিশন অফ ভেঞ্চার, ভেঞ্চার শেষ হলে কাজটাও কমপ্লিট। ইফ পার্টনারশিপ ইজ ফর্ম দ্যাট ফর দ্যাট এক্সপায়ারি অফ দ্য পিরিয়ড অফ পার্টনারশিপ, আচ্ছা পার্টনারশিপ শেষ হয়ে গেলে, পিরিয়ড শেষ হয়ে গেলে ওটাও বন্ধ হয়ে যাবে। ইফ পার্টনারশিপ ইজ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, তুই কোনো নির্দিষ্ট টাইম উপলক্ষে করেছিস, চেঞ্জ ইন পিএসআর অ্যামং দ্য পার্টনার্স, এই সমস্ত কারণের জন্য ডিসোলিউশন অফ পার্টনারশিপ হতে পারে। এক্ষেত্রে বিজনেসটা কন্টিনিউ করবো আন্ডার নিউ এগ্রিমেন্ট, নতুন এগ্রিমেন্ট, বিজনেস কন্টিনিউ করবো কিন্তু নতুন এগ্রিমেন্ট হবে। ওকে স্যার, নেক্সট কোশ্চেন কি বলেছে? সব থিওরিটিক্যাল কোশ্চেন, থিওরি ক্লিয়ার না হলে তোর অঙ্কে আমি আসতে পারবো না, বুঝিস তো? দেখ কি বলছে, ডিসোলিউশন অফ ফার্মের সাথে ডিসোলিউশন অফ পার্টনারশিপের পার্থক্য।
তাহলে কিছুটা আইডিয়া করলি ফার্ম ডিসলিউশন মানে কি আর পার্টনারশিপ ডিসলিউশন মানে ফার্ম ডিসলিউশন মানে দোকান পুরো বন্ধ, দোকানে তালা মারা, ঠিক আছে। আর পার্টনারশিপ ডিসলিউশন মানে দোকানে তালা মারা না, তিন বন্ধুর মধ্যে সম্পর্কে তালা মারা, ঠিক আছে। তো তো এখানে কি বলেছে মানে ইট মিনস ক্লোজার অফ দ্য ফার্ম and end of business relationship among the all the partners. It means change in business relationship among the partners. The firm continue in business. Next কি বলেছে কোর্ট ইন্টারভেনশন, ঠিক আছে। এখানে ডিসলিউশন অফ ফার্মের ক্ষেত্রে কি বলেছে ইট ক্যান আইদার ভলেন্টিয়ারি বাই দ্য পার্টনার্স অর কম্পালসারি অর্ডার। দেখ এটা এই ডিসলিউশন ফার্ম হতে পারে কি দেখ পার্টনাররা নিজের ইচ্ছায় দোকান বন্ধ করে দিতে পারে বা কোর্ট বললো দোকান বন্ধ করো, দোকান বন্ধ করে দাও, হয়ে যেতে পারে। কিন্তু এখানে ও কোর্ট অত হস্তক্ষেপই করবে না, বলছে ইট অলওয়েজ ভলেন্টিয়ারি, নিজের ইচ্ছায়। কোর্ট এখানে কোনো কোর্ট বলে তোমরা যা খুশি করো আমার জানার দরকার নেই, ঠিক আছে, কিন্তু কোর্ট এখানে ইন্টারফেয়ার করবে। নেক্সট কি বলছে বিজনেস কন্টিনিউ, বল কোথায় বিজনেস কন্টিনিউ হবে, এখানে কন্টিনিউ হবে নাকি এখানে কন্টিনিউ হবে? পার্টনারশিপে কন্টিনিউ হবে কিন্তু ফার্মে কন্টিনিউ হবে না, কারণ এত বিজনেস শেষ হয়ে যাচ্ছে। তারপর বলছে কি বুকস অফ অ্যাকাউন্ট, বুকস অফ অ্যাকাউন্ট অফ দ্য ফার্ম ক্লোজ। এখানে কি হয় আরে ভাই যেখানে দোকানই বন্ধ হয়ে গেল তার বই বুকস অফ অ্যাকাউন্ট কি মেনটেন করবে, বুকস অফ অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে। কিন্তু এখানে কি বুকস অফ অ্যাকাউন্ট ক্লোজ হবে না স্যার, নিট এখানে বুকস অফ অ্যাকাউন্ট ক্লোজ হয় না, ঠিক আছে। তো নেক্সট কি বলেছে সেটেলমেন্ট অফ অ্যাকাউন্ট, সেটেলমেন্ট অফ অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্টটা কি করে সেটেলমেন্ট হবে, এটাই তো অ্যাকচুয়ালি না, এটা তো তুই শিখবি না, এটা তো তুই অলরেডি ক্লাস 12 শিখে এসেছিস, তুই শিখবি এটা, তুই শিখবি এটা, এটা ক্লাস 12 করেছিস, অ্যাডমিশন ডিটারমিনেন্ট ডেট এগুলো করেছিস 12। এখানে কি বলছে, এখানে কি করবি, এখানে জানিস তো ডিসলিউশন অফ পার্টনারশিপ হবে কি হয়, কোম্পানি যখন দোকানে যখন তালা লেগে যায়, কোম্পানির যত অ্যাসেট থাকে সব অ্যাসেট গুলোকে বেচে দিতে হয়। সমস্ত অ্যাসেট গুলো দেখ দোকানে তালা লেগে গেছে, দোকান চালাতে পারছিস না, দোকান বন্ধ হয়ে গেছে, পার্টনাররা মিলে ডিসিশন নিয়ে ব্যবসা করতে পারবো না, ব্যবসায় লস হচ্ছে, ব্যবসা বন্ধ করবো। তাহলে ব্যবসা বন্ধ করলে কি হবে, ব্যবসায় যা সম্পত্তি ছিল অ্যাসেট ছিল সব অ্যাসেট গুলোকে কি করবে বেচবে, বেচে যে টাকাটা পাবে কি করবে, বেচে যে টাকাটা পাবে আরে যে সমস্ত লাইবিলিটি যারা টাকা পায় ওদের টাকা শোধ করবে। স্যার তারপরেও যদি টাকা পয়সা বেঁচে থাকে পার্টনাররা বাড়িতে নিয়ে গিয়ে এনজয় করবে টাকা পয়সা। স্যার যদি টাকা পয়সা শর্ট পড়ে বাড়ি থেকে পার্টনাররা টাকা নিয়ে আসবে। এই তো রিজলিউশন, এটাই বলেছে এখানে, এটাই লিখেছে, আর কিছু লিখে এখানে এটাই লিখেছে অ্যাসেট অফ দ্য ফার্ম রিয়ালাইজড, অ্যাসেট গুলো বেচবো এন্ড লাইবিলিটি আর সেটেল লাইবিলিটি পেমেন্ট করবো, দ্য ব্যালেন্স অ্যামাউন্ট ইফ এনি যদি থাকে পার্টনার ভাগ করে দেবো। নেক্সট কি বলছে স্যার এখানে, এখানে কি হয় ভাই, এখানে কি হয়, এখানে কি হতো মনে পড়ছে অ্যাডমিশন বা রিটায়ারমেন্টের সময় ওই যে তোর অ্যাসেট আর লাইবিলিটিকে রিভ্যালুয়েশন করা হতো, রিভ্যালুয়েশন মনে পড়ছে, রিভ্যালুয়েশন মনে করতে পারছি, মানে যখন অ্যাডমিশন করতে রিভ্যালুয়েশন থাকতো, রিভ্যালুয়েশন। এখানে বলছে অ্যাসেট অফ দ্য ফার্ম, ফার্মের যে অ্যাসেট থাকে সেগুলোকে রিভ্যালু করবো এন্ড লাইবিলিটি গুলোকে রিঅ্যাসেস করবো, ঠিক আছে। তো দ্য গেট এই যে রিভ্যালু করার ফলে লাভ হতে পারে লস হতে পারে, এটা পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করবো কোন রেশিওতে, মনে আছে না স্যার মনে নেই, অনেকদিন আগে করেছি, মনে থাকবে কি করে, ওল্ড রেশিওতে। মনে থাকবে কি করে, 2 বছর আগে করেছিস কি করে মনে থাকবে, the old ratio তে ডিস্ট্রিবিউট করতে হয়। লাস্ট এফেক্ট dissolution of firm also means dissolution of partnership, dissolution of firm মানে কি dissolution of partnership, আর dissolution of partnership মানে কি dissolution of partnership may or may not be involved dissolution of the firm। এই হচ্ছে পার্থক্য হয়ে গেল, ঠিক আছে। পরীক্ষায় দেবে দেবে না পার্থক্য, এটা বাচ্চাদের দেয়, মানে 12 যারা পড়ে তাদের দেয়, তোকে নলেজ রাখতে হবে, এই জন্য আমাকে শেখাতে হতো। চল নেক্সট কি করব, মোডস। এটা কিন্তু তোর কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি তোকে বলছি তোদের কিন্তু ফাইনাল পরীক্ষায় এটা আসবে, এই কোশ্চেনটা কোথায় আসবে, অ্যাকাউন্টসে আসবে না, আসবে হচ্ছে তোর বিআরএফ, ঠিক আছে, 10 মার্কসে আসতে পারে কোশ্চেনটা, ঠিক আছে, ভালো করে দেখে নিচ্ছি। মোড, মোড এটা ভালো করে পড়বে। এই যে ডিসলিউশন হতে পারে না, যে কোম্পানি যে ফার্ম যে ডিসলিউশন হতে পারে, পার্টনারশিপ ফার্ম যে ডিসলিউশন হতে পারে, কি কি ভাবে ডিসলিউশন হবে, কি কি ভাবে ডিসলিউশন হতে পারে, দেখি কি কি ভাবে ডিসলিউশন করে। দেখ কি বলেছে, ডিসলিউশন বাই এগ্রিমেন্ট, এগ্রিমেন্টের থ্রুতে ডিসলিউশন হতে পারে, যেটা যেটা পার্টনারশিপ একটা 40 নম্বর ধারায় বলা আছে, এগ্রিমেন্টের থ্রুতে ডিসলিউশন হতে পারে। আর কি হতে পারে, কম্পালসারি ডিসলিউশন হতে পারে, যেটা 41 এ বলা আছে, ঠিক আছে। তারপর কি বলেছে, অন হ্যাপেনিং অফ সার্টেন কন্টিনজেন্সি, সেকশন 42 তে বলা আছে। তারপর যে ডিসলিউশন বাই নোটিশ, নোটিশের থ্রুতে ডিসলিউশন হতে পারে। ডিসলিউশন বাই কোর্ট, সেকশন 44 এ বলা আছে। এগুলো খুব চপ কটা পয়েন্ট, 5টা পয়েন্ট তোকে পড়তে হবে, ভালো করে পড়তে হবে, সুন্দর করে পড়তে হবে। তাই কি কি বললাম, পার্টনারশিপ ফার্ম ডিসলিউশন হতে পারে কিসের থ্রুতে, স্যার কম্পালসারি ডিসলিউশন হতে পারে, এগ্রিমেন্টের থ্রুতে ডিসলিউশন হতে পারে, কোর্ট ডিসলিউশন করতে পারে, ঠিক আছে। তারপর কি বলেছে, অন হ্যাপেনিং অফ সার্টেন কন্টিনজেন্সি হতে পারে, আর ডিসলিউশন বাই নোটিশের থ্রুতে ডিসলিউশন হতে পারে। এবার এগুলোকে ডিটেইলস একটু দেখে নেবো কি বলতে চাইছে ওরা, ঠিক আছে। আর সেকশন গুলো দেখে নিয়েছিস, লতে যখন লিখবি তুই পারলে সেকশন মনে রাখতে পারলে লিখবি, মনে রাখতে না পারলে সেকশন লিখবি না, সেকশন ভুল লিখবি নাম্বার কেটে দেবে, ঠিক আছে। তো বলে দিলাম।
লটা অনেক সোজা সাবজেক্ট। ল যদি ল না তোকে তোকে তোর রাট্টা মারলে বা তুই বানিয়ে বানিয়ে লিখলে হবে না, তোকে না ব্যাপারটাকে বুঝে লিখতে হবে। ব্যাপারটাকে যদি বারবার বলছি, ল বুঝে লিখতে হবে। ল কিন্তু পুরো ম্যাথামেটিক্স এর মতো। তুই পেজ ভরালে কিন্তু নাম্বার নেই, তুই কম লিখলেও ভালো নাম্বার দেবে লতে, ঠিক আছে তো? কিন্তু তোকে টু দা পয়েন্ট লিখতে হবে। ওই বানিয়ে বানিয়ে লিখে নাম্বার নেই। বানালাম, একবার শুনলাম এর থেকে পয়েন্ট, এই পয়েন্ট বল, টু লিখেই যাচ্ছে লিখেই ওরকম করে নাম্বার নেই কিন্তু। বারবার কিন্তু বলছি, এটা কিন্তু সেলস ম্যানেজমেন্ট। সেলস ম্যানেজার তুই বানা, নাম্বার পাবি। এখানে বানালে নাম্বার নেই, এখানে পয়েন্ট লিখতে হবে, পয়েন্ট ওয়াইজ লিখতে হবে। তো দেখ এখানে কি বলছে, দেখ ডিসলিউশন বাই এগ্রিমেন্ট। আমি কি বললাম, এগ্রিমেন্টের থ্রুতে ডিসলিউশন হতে পারে, এগ্রিমেন্টের থ্রুতে ডিসলিউশন হতে পারে। কি লিখে দেখ, এগ্রিমেন্ট মানে বুঝিস তো? আরে পার্টনারশিপ বিজনেস পার্টনাররা যখন ব্যবসা শুরু করতে একটা এগ্রিমেন্ট করে, এগ্রিমেন্ট করে যখন কি হবে ব্যবসায়, কি হবে না, ওটা একটা নিজের মধ্যে একটা এগ্রিমেন্ট করে। তার পার্টনারশিপ করেছিস, এগ্রিমেন্ট করে, চুক্তি করে, চুক্তি, এগ্রিমেন্ট মানে চুক্তি। তো বলছে হোয়েন অল পার্টনার্স এগ্রিড, হয়তো সমস্ত পার্টনার মিলে ওরা একটা এগ্রিমেন্ট করলো যে না এত সময় পর ব্যবসাটাকে বন্ধ করে দেবো। এগ্রিমেন্ট হলো এগ্রি বা কনসেন্ট। কনসেন্ট মানে জানিস তো, ওদের নিজেদের সায় বা স্বেচ্ছা, সম্মতি যাকে বলে, ঠিক আছে? হোয়েন অল পার্টনার্স এগ্রিড অর কনসেন্টেড টু ডিসলিউশন অফ ফার্ম, ঠিক আছে? তো এটা হচ্ছে এগ্রিমেন্টের থ্রু ডিসলিউশন। আমি ডিটেলস আর একটু বলছি, নোট নোট দেখে বলছি। এখানে কি লেখা আছে, সবকটা পার্টনার, সমস্ত পার্টনার, তিন বন্ধু মিলে ব্যবসা করছে ABC, সেটা কি করে ডিসলিউশন হবে? এগ্রিমেন্টের থ্রুতে। স্যার কি ডিসলিউশন হবে? হয় ওরা এগ্রি করেছিল ডিসলিউশন করবে, বা কনসেন্ট, কনসেন্ট যে সবার মত আছে, এখানে সবার মত আছে ডিসলিউশন করে দাও, ডিসলিউশন করে দাও। কম্পালসারি ডিসলিউশন কি? দেখ এটা খুব ইজি জিনিস, মনে রাখতে খুব সুবিধা হবে। এই যে পয়েন্টগুলো পড়েছি, এই পয়েন্টগুলো মাথায় রেখে পয়েন্টগুলো যদি তুই লিখিস তাতেও তুই ভালো নম্বর পাবি। এইগুলোই হচ্ছে মেইন, কারণ এইগুলোই হচ্ছে নিয়ম, এইগুলো তোকে লিখতে হবে। কি বলেছে, কম্পালসারি ডিসলিউশন দু রকম ভাবে হতে পারে। স্যার কিভাবে? when one partner or all the partner, যদি ব্যবসাতে তিনজন পার্টনার আছে, ধর একজন পার্টনার ইনসলভেন্ট মানে একজন পার্টনার ভিখারি হয়ে গেছে, ডিসলিউশন হবে। সব কটা পার্টনার ইনসলভেন্ট হবে, ডিসলিউশন হবে। তাহলে কি বললাম, একজন পার্টনার বা সব পার্টনার যদি ইনসলভেন্ট হয়ে যায় তাহলে ডিসলিউশন হবে। কি ডিসলিউশন? একেবারে কম্পালসারি ডিসলিউশন হতেই হবে, এটা পার্টনারশিপের রুল। যদি পার্টনারশিপ বিজনেসে কোনো পার্টনার যদি ইনসলভেন্ট হয়ে যায় তাহলে তো ডিসলিউশন করতেই হবে, বা সব কটা পার্টনার ইনসলভেন্ট হলেও ডিসলিউশন করতে হবে, এটা রুল। আচ্ছা, অর কি বলেছে? বলছে বিজনেস অফ দা ফার্ম। তুই যখন ব্যবসা শুরু করেছিলি, তুই তো ফার্নিচারের দোকান খুলেছিলি, ভালো প্রশ্ন, তুই ফার্নিচারের দোকান খুলেছিলি, ভালো চলছিল, খুব সুন্দর ব্যবসা ছিল, কি বল তুই একটা ফার্নিচারের দোকান, কি মনে লিগাল বিজনেস কি ইলিগাল বিজনেস? লিগাল বিজনেস। এমন একটা সময় আসলে ফার্নিচার তোর দোকান কেউ নিচ্ছে না। এবার তুই কি করলি, ফার্নিচারের যে ছোট খাপ আছে না, খাপের মধ্যে হিরোইন ভরে বিক্রি করছিস, হিরোইন ভরে বিক্রি করছিস, তোর প্রচুর সেল হচ্ছে, সরকার নজরে চলে আসলো, ব্যবসা বন্ধ করে দিতে বলেছে। তাহলে তোর একটা সময় ছিল লিগাল বিজনেস, তুই বেআইনি কাজ করলি, হয়ে গেল ইললিগাল বিজনেস। তাহলে এই ব্যবসা কি আমাদের দেশে পারমিট করবে? তাহলে কি বলতে পারলি, এটাই তো লিখেছি এখানে। তুই এখানে তুই কি লিখবি বই পড়ে, কিন্তু তোকে যাই লিখবে তোকে পয়েন্ট মাথায় রাখতে হবে, এই পয়েন্টটা লিখতে হবে, এই পয়েন্ট লিখতে হবে। আচ্ছা হলো স্যার। স্যার তারপর কি বলছে, অন হ্যাপেনিং অফ সার্টেন কন্টিনজেন্সি, কোনো পার্টনার মারা গেল বা ইনসলভেন্ট, কোনো পার্টনার যদি মারা যায় ব্যবসা বন্ধ করে দাও। নেক্সট, স্পেসিফিক পার্টনারশিপ মানে স্পেসিফিক পিরিয়ড। তুই ব্যবসা শুরু করেছিস, তুই বলেছিলি না আমি 2 বছরের জন্য ব্যবসা করব, তো 2 বছর কমপ্লিট, ব্যবসা বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। নেক্সট বলছে পার্টিকুলার পার্টনারশিপ, স্পেসিফিক অ্যাডভেঞ্চার। তুই ঠিক করেছিলি না এই যে এখানে একটা বড় ব্রিজ হচ্ছে, ব্রিজটা তৈরি করার জন্য তার পার্টনারশিপ, তো ব্রিজ কমপ্লিট হয়ে গেল, পার্টনারশিপ বিজনেস কে থাকবে, পার্টনারশিপ বিজনেস শেষ। তারপর বলেছে কি, ওয়ান পার্টনার ইনসলভেন্ট। ভাব সবাই মিলে ব্যবসা করছে, তার মধ্যে একজন পার্টনার ভিখারি হয়ে গেছে, ব্যবসা বন্ধ করে দিতে হবে, ডিসলিউশন, ঠিক আছে? তো এটা ছিল অন হ্যাপেনিং অফ সার্টেন কন্টিনজেন্সি। নেক্সট কি বলেছে, ডিসলিউশন বাই নোটিশ। নোটিশের থ্রুতেও ডিসলিউশন হতে পারে। দেখ ইন কেস অফ পার্টনারশিপ অ্যাট উইল, ইন কেস অফ পার্টনারশিপ, ওদের মধ্যে একটা ইচ্ছা ছিল, সাপোজ দেখ নোটিশের থ্রুতেও না ডিসলিউশন হতে পারে। তো 3 বন্ধু মিলে ব্যবসা করছে, একজন পার্টনার নার ইচ্ছা নেই, বাকিদের ব্যবসা করার ইচ্ছা আছে, বা একজন পার্টনার বলছে না আমার ব্যবসা করার ইচ্ছা নেই, ও বলছে কি ব্যবসাটাকে ডিসলিউশন করে দাও। এবার বাকি পার্টনার এই কথার, ওর মনের কথাটা বাকি পার্টনারদের জানাতে হবে নোটিশের থ্রুতে, ও জানালো, বাকি পার্টনার যদি এগ্রি করে তাহলে রিজলিউশন হয়ে গেল। স্যার যদি এগ্রি না করে তাহলে তো রিজলিউশন হবে না, কিন্তু ওর মনের ভাবটা প্রকাশ করলো, ওর মনের ভাবটা প্রকাশ করলো, ওর মনের ইচ্ছাটা প্রকাশ করলো। তো বলছে ইন কেস অফ পার্টনারশিপ অ্যাট উইল, বলছে এনি পার্টনার বাই গিভিং নোটিশ দেন ডিসলভ দ্য ফার্ম, ঠিক আছে? নোটিশ বাই ইন্টেনশন টু ডিসলভ দ্য ফার্ম, ওর ইন্টেনশনটা জানালো। আর লাস্ট পয়েন্ট, বাই কোর্ট, কোর্টের থ্রুতে কিভাবে ডিসলিউশন হয়। দেখ কোর্ট তো ডিসলিউশন করবেই, 3 বন্ধু মিলে ব্যবসা করছে, তার মধ্যে এক বন্ধু কি বলছে, পাগলা, পাগলা মানে বুঝতো, আরে
পার্টনারশিপ বিজনেস করে, তার মধ্যে একটা বন্ধু পাগল। তো পাগলকে যদি পার্টনারশিপ বিজনেস রাখি তাহলে যা তা করে ফেলবে তো বিজনেসের, যা তা করে ফেলবে। তাহলে কোর্ট বলছে আগে এই ব্যবসা বন্ধ করো। কারণ কোনো পার্টনারশিপ বিজনেস কোনো পাগল আনসাউন্ড মাইন্ড রাখা যাবে না। আনসাউন্ড মাইন্ড কথাটা তুই যখন লিখবি এটা লয়ের ভাষা, আনসাউন্ড মাইন্ড। এবার তুই কিভাবে বানাবি ওটা? আনসাউন্ড মাইন্ড, এর লয়ের ভাষা ইউজ করতে হবে। তুই অন্য কোনো ভাষা দিলাম না, তোকে লয়ের ভাষা ইউজ করতে হবে। আনসাউন্ড মাইন্ড হচ্ছে লয়ের ভাষা। বাংলায় লিখলে এটা বাংলা বলে বিকৃত মস্তিষ্ক, ঠিক আছে? তুই যখন লিখবি বিকৃত মস্তিষ্ক লিখবি স্যার পাগলা, পাগলা লিখলে তো কেটে দেবে। তোকে লিখতে হবে কি পুরো লয়ের ভাষাটা ইউজ করতে হবে। আচ্ছা নেক্সট কি বলছে, when business of the firm cannot be continue except loss। দেখ ব্যবসায় অনেকদিন ধরে ব্যবসা করছি, ব্যবসায় প্রচুর লস হচ্ছে, তা যেই ব্যবসায় লস হয় সেই ব্যবসা কন্টিনিউ করে যাওয়া উচিত। বল সেই ব্যবসা কি করবো ভাই, বন্ধ করে দাও। তো কোর্টও বলছে ঠিক আছে তুমি বন্ধ করে দাও। উইলফুল ডিফল্ট বাই এনি পার্টনার, ঠিক আছে? ধর তিন বন্ধু মিলে ব্যবসা করছিস, কোনো একজন পার্টনার ও প্রতিনিয়ত ফট করেই যাচ্ছে। আজকে ধর তিন বন্ধু মিলে ব্যবসা করছি, একজন পার্টনার ফট করেই যাচ্ছে, তাহলে এর মানে ভুক্তভোগী কে হবে? আরে সবাই তো ভুক্তভোগী হবে। বাকি পার্টনাররা কোর্টে জানালো, বলে না না ব্যবসাটা বন্ধ করে দাও, ওর জন্য আমাদের ক্ষতি হবে, আমাদের জেলে নিয়ে চলে যাবে, ঠিক আছে? তো ইনলিগাল কাজ করছে, দোকানের থ্রুতে দোকান খুলেছে, দোকানের থ্রুতে হিরোইন বেচছে, ভুলভাল কাজ করছে। মানে আমার কথা বুঝতে হচ্ছে কি বললাম, ভুলভাল কাজ করছে। দোকান খুলেছে, ধর কোনো একটা দোকান, যে ধর সব জুতোর দোকান, ওর থ্রুতে ধর কোনো কিছু বিক্রি করছে, জুতোর বাক্সের মধ্যে হিরোইন পাচার করে দিচ্ছে, বুঝতে পারলি তো? তো এই সমস্ত জিনিস কাজ করছে। তো ইল্লিগাল কাজ কোন রকমের কোনো ইল্লিগাল কাজ, এটা কি বাকি পার্টনাররা বাঁচার জন্য কোর্টকে আগে জানিয়ে দিচ্ছে। বা ধর বাকি পার্টনাররা বারবার ওই পার্টনারকে রিকোয়েস্ট করবে করো না, খারাপ কাজ করো না, ব্যবসা উঠে যাবে, বন্ধ হয়ে যাবে, ও শুনছেই না কথা, ব্যবসা দেখিয়ে কাজ করে যাচ্ছে। তো বলছে এনি আদার কেস, বলছে হয়ে দ্য কোর্ট উইল শুড, মানে বিভিন্ন কেসে কোর্ট বন্ধ করে দিতে পারে। আচ্ছা তারপর দেখ আমি তোকে লিখছি কোথায় যেন, এবার দেখ এটা তো তোকে বোঝালাম, হ্যান্ড রিটেন নোট দিয়ে বোঝালাম। এবার দেখ কি লিখেছে, আমি কি নোট করেছি, মোড অফ ডিসলিউশন অফ এ ফার্ম। দেখ কি বলছে, বললাম না প্রথমে এগ্রিমেন্টের থ্রু, মিউচুয়াল এগ্রিমেন্ট। বলছে আ ফার্ম মে বি ডিসলভ, ব্যবসাটা বন্ধ হয়ে যাবে যখন অল দ্য পার্টনার্স এগ্রি ফর ইস ডিসলিউশন, সমস্ত পার্টনার যদি এগ্রি করে তাহলে ব্যবসা বন্ধ হবে। তিন বন্ধু মিলে ব্যবসা করছিস, সবাই এগ্রি করে দাও ব্যবসা বন্ধ করে, তাহলে ব্যবসা তো বন্ধ হয়েই যাবে, কোনো ঝামেলা করবে না কেউ। অথবা কি লিখেছে, উইথ দ্য কনসেন্ট অফ অল পার্টনার, সব কটা পার্টনার যদি সহমতি থাকে, সহমতি, ঠিক আছে? সহমতিকে বাংলায় বলে, সহমতি তো বাংলা, আর বাংলা আর একটা বাংলা হয় সহমতিকে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে পড়েছিলি না, কনসেন্ট সহমতি, এর আরেকটা নাম ছিল সম্মতি, ঠিক আছে? সহমতি বা সম্মতি। সেকেন্ড পয়েন্ট কি বলেছে, কম্পালসারি রিজলিউশন, যেটা আমি তোকে বললাম। আর ফার্ম মে বি কম্পালসারি রিজলভ, মানে কম্পালসারি রিজলিউশন হবে কখন, যদি সবকটা পার্টনার বা অল দা পার্টনার, বলছে কি when all the partners except one ইনসলভেন্ট, মানে ধর সবকটা পার্টনার ইনসলভেন্ট হলো বা একজন পার্টনার ইনসলভেন্ট হলো, ব্যবসা বন্ধ হয়ে যাবে। বলছে when business of the firm unlawful, যেটা বললাম ছিল লিগাল হয়ে গেল ইল্লিগাল। নেক্সট কি বলছে, বাই নোটিশের থ্রুতেও ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। কি বললাম, যেটা বলেছিলাম তোকে বুঝিয়েছিলাম, জাস্ট একবার রিড করে নে। ইন কেস অফ পার্টনারশিপ ইজ অ্যাট উইল, the firm may be dissolved by any partner giving notice in writing to all to other partners of his intention to dissolve the firm, যেটা বললাম নোটিশের থ্রুতে কি করে ডিসলভ হয়। on happening of an event a firm may be dissolved in any of the following event, নিচের ঘটনাগুলো যদি ঘটে তাহলে ব্যবসাটা ডিসলিউশন হয়ে যাবে, ঠিক আছে? কি on expiry of the term which of the firm continue, একটা ব্যবসা কন্টিনিউ হচ্ছিল, তুই ঠিক করেছিস 10 বছর ব্যবসা করবো, 10 বছর শেষ, ব্যবসা বন্ধ। নেক্সট অন কমপ্লিশন অফ দ্য ভেঞ্চার, তুই ব্রিজ তৈরি করার কন্ট্রাক্ট নিয়েছিলি, ব্রিজ কমপ্লিট শেষ, ব্যবসাও বন্ধ। নেক্সট কি বলেছে, অন ডেথ অফ এ পার্টনার, কোনো পার্টনার মারা গেলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। তারপর কি বলেছে, অন কি বলছে, কোনো পার্টনার যদি ইনসলভেন্ট হয় ব্যবসা বন্ধ হয়ে যাবে। ইনসলভেন্ট মানে কি, দেউলিয়া, ভিখারি পাতিকতা, ভিখারি হয়ে গেছে। তারপর লাস্ট পয়েন্ট কি বলছে, ডিসলিউশন বাই কোর্ট কখন ডিসলিউট করে দেয়, কোর্ট কখন বলে দেয় তোমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। দেখ কি বলেছে, এই দেখ কি, এটা লয়ের ভাষা বা এটা লয়ের ভাষা, পুরোপুরি লয়ের ভাষা। কোনটা বলতো, ওই যেটা বলেছিলাম আনসাউন্ড, এটাই হচ্ছে আনসাউন্ড মাইন্ড, এটাই আনসাউন্ড মাইন্ড, লয়ের ভাষা। এটা দেখবি কোনো বইতে এই কথা লিখেছে, কোনো বইতে এই কথা লিখেছে, লয়ের ভাষা তোকে ইউজ করতে হবে। ল পড়বি তো লয়ের ভাষা দিতে হবে তোকে। তো বলছে ইফ আ পার্টনার, স্যার লতে এই নোটটা লিখলে হবে, ফুল মার্কস দেবে, এই নোটটা লিখে ফুল মার্কস দেবে, কিছু করতে হবে। এটা কোথা থেকে লিখে জানিস, ক্লাস 12 এর বই থেকে নোটটা তুলেছে। ক্লাস 12 এ
টিএস গেলে সিবিএসসি বোর্ডের যে বই, ওই বই থেকে নোটটা চলছে, একদম সিম্পল, একদম শুধু এক লাইন করে লেখা, ইজি লেখা একদম। আর তোদেরও আমি এই নোটটাই দিয়েছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ইফ আ পার্টনার বিকামস মেন্টালি আনস্টেবল অফ অর আনসাউন্ড মাইন্ড, মানে পাগলা, দেখেছিস কোই মিল গায়ে সিনেমা ঋত্বিক রোশন ছিল, তারপর যে তোর গজনী সিনেমায় আমির খানের যে রোল ছিল, আনসাউন্ড মাইন্ড ছিল, ঠিক আছে। তো পার্মানেন্ট ইনক্যাপাসিটি, হ্যাঁ, একটা ব্যবসায় একজন পার্টনার পার্মানেন্টলি ভাবে মানে ও আর কাজ করতে পারছে না, কাজ করতে অক্ষম, তাহলে বাকি পার্টনাররা কোর্টকে রিকোয়েস্ট করবে যে ব্যবসাটা বন্ধ করে দাও। ও তো কাজই করতে পারছে না, হ্যান্ডিক্যাপ হয়ে গেছে এখন। আগে যখন ব্যবসা শুরু করেছিল তখন ভালো কাজ করতে পারছিল, কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর কাজ করতে পারছে না। এখানে কি লিখেছে দেখ, বলছে ইফ আ পার্টনার বিকামস ফিজিক্যালি অর মেন্টালি আনএবল টু পারফর্ম দেয়ার ডিউটিস, ও আর ডিউটি দিতে পারছে না, ও আর কাজ করতে পারছে না পার্মানেন্টলি, দ্যাট ইজ সিভিয়ার প্যারালাইসিস অর লং টার্ম ইলনেস, ঠিক আছে। তাহলে বলছে কোর্ট শুনলো, ব্যবসা বন্ধ করে দিতে পারে। নেক্সট বলছে মিসকন্ডাক্ট, যেটা অলরেডি বলছে মিসকন্ডাক্ট, ফিনান্সিয়াল ফ্রড করেছে। 3 বন্ধু মিলে ব্যবসা করছি, একটা বন্ধু অসৎ, ডিসঅনেস্ট, বাজে ছেলে একদম, ও রীতিমতন ফ্রড করে যাচ্ছে কোম্পানিতে, তো কি বলছে, ইফ আ পার্টনার ডাজ সামথিং রং অর ইমোরাল দ্যাট হার্মস দ্য রেপুটেশন, এর ফলে কি বিজনেসের রেপুটেশন নষ্ট হচ্ছে, মার্কেটে সুনাম, মানে আমাদের যে দোকানে যে একটা সুনাম আছে, রেপুটেশন নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা বলছে মিসকন্ডাক্ট। ব্রিচ অফ এগ্রিমেন্ট ব্রিচ করছে, মানে এগ্রিমেন্টটা ব্রেক করে দিচ্ছিস, যে এগ্রিমেন্ট ছিল এগ্রিমেন্ট মানছিস না। তারপর কি বলছে, ট্রান্সফার অফ ইন্টারেস্ট, ইফ আ পার্টনার সেলস অর ট্রান্সফার দেয়ার এন্টায়ার শেয়ার। আচ্ছা কি বলেছে, গল্পটা শোনে কি বলেছে। ধর এ বি সি 3 বন্ধু মিলে ব্যবসা করছিস, বিসি নেই সামনে, এ ছিল, দোকানটা এ দেখাশোনা, এর উপর হাতে দায়িত্ব দিয়েছিল। এবারে এর আবার ভালো বন্ধু আছে, বুঝিস তো, কে বল জানিস তো, মিস এক্স, বুঝলি, ওর খুব ভালো বন্ধু। এবার ও কি করেছে, বলছে বলছে কি আমাদের ব্যবসার তুই মালিক হবে, বলছে হ্যাঁ মালিক হবো। তো ওর সঙ্গে কিছু দেনা পাওনা হয়তো, ঠিক আছে তুমি মালিক হয়ে গেলে। এবার বি আর সি কদিন পরে দোকানে ঢুকেছে, এবার রাজার মতো লাটসাহের মতন এই ম্যাডাম বসে আছে, বলছে তুমি এখানে কি করছো, আমি তো এই দোকানের মালিক। কে তোমাকে মালিক করলো, কেন, বলছে এ, বলছে আমরা মালিক, এ বি সি আমরা মালিক। ও মালিক করলো ওর কোন সাহস, ওকে কে সাহস দিল মালিক করার? আমাদের কি পারমিশন নিয়েছে? আমাদের পারমিশন নিয়েছে মালিক করার জন্য? তার মানে কি বাকিদের কি অনুমতি নিতে হবে তো মালিক করতে গেলে? এখানে এই পয়েন্টে এটাই বলেছে। ট্রান্সফার অফ ইন্টারেস্ট, ইফ পার্টনার সেল or transfer their entire share or interest in the firm to an outsider, ঠিক আছে, উইদাউট কনসেন্ট অফ আদার্স, বাকিদের সহমতি নেই। নেক্সট পয়েন্ট, কন্টিনিউয়াস লসেস, এই যেটা বললাম ব্যবসায় কন্টিনিউ লস হয়ে যাচ্ছে, তো কোর্টকে বলেছে কোর্ট বলে যাও ব্যবসা বন্ধ করো, যাও। লাস্ট কি বলছে, এই দেখ কি বলছে, এই তো দেখে নে কি বলছে, ও কোর্ট যদি চাই, কোর্ট শুনলো, সবকিছু শুনলো, ঠিক আছে, রিজন গুলো অ্যাপ্রোপ্রিয়েট আছে, চলো ব্যবসা বন্ধ করে দিই। এই হচ্ছে পয়েন্ট। তো এই তোর হয়ে গেল, এই কোশ্চেনটা কভার আপ হয়ে গেল। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে পড়িস, অ্যাকাউন্টসে আসবে না এই কোশ্চেন, কিন্তু লতে আসবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চলে আয় নেক্সট কোশ্চেন, এবার অঙ্কের রেটে চলে আসে, ঠিক আছে, অঙ্কের রেটে বলছে এফেক্টস অফ ডিসলিউশন। ডিসলিউশনের এফেক্ট কি হতে পারে, ডিসলিউশন হলে কি হতে পারে, একটা ফার্মের ডিসলিউশন হলে কি ঘটতে পারে, এমন কি ঘটনা ঘটতে পারে দেখি। বলছে হোয়েন ফার্ম যখন ডিসলভ হয়, তখন মেনলি 3টে ঘটনা ঘটতে পারে, কি ঘটতে পারে বল? একটা পার্টনারশিপ ফার্ম যদি ডিসলিউশন হয়, ডিসলিউশন মানে বন্ধ হয়ে যায়, তাহলে কি হতে পারে, যে স্যার এন্ড অফ রিলেশনশিপ, সম্পর্কে চির ঘটবে, সম্পর্ক নষ্ট, সম্পর্ক শেষ। বলছে দ্য বিজনেস এন্টিটি ডাই, ঠিক আছে, and the legal relationship between partners end. Next, settlement, all assets sold, যখন পার্টনারশিপ ফার্ম ডিসলভ হবে, তখন কি করবে, যে পার্টনারশিপ ফার্মের যত অ্যাসেট ছিল সব অ্যাসেট গুলোকে কি করবো, বেচে দেবো, বেচে যে টাকাটা পাবো সমস্ত লাইবিলিটি শোধ করবো। শোধ করার পরেও যদি কোনো টাকা পয়সা বেঁচে থাকে, সাপোজ ধর অ্যাসেট বেচে ধর 100 টাকা পেলাম, আর লাইবিলিটি আমার কাছে 80 টাকা পেতো, 80 টাকা দিয়ে দিলাম, কত টাকা পড়ে আছে হাতে এখনো? 20 টাকা। সেই 20 টাকা পার্টনারদের মধ্যে ভাগ করে নেব। আচ্ছা স্যার ধরুন উল্টো হলো, ধরুন অ্যাসেট বেচে আপনি 80 টাকা পেলেন, আর আপনার কাছে বাইরের লোক 100 টাকা পাবে, তাহলে কত টাকা শর্ট পড়ছে? 20 টাকা। তখন এই 20 টাকা মেটানোর জন্য পার্টনারদের ঘর বাড়ি বেচে টাকা নিয়ে আসতে হবে, এই জন্যই তো বলা হয় পার্টনারশিপ বিজনেসের লাইবিলিটি কি, আনলিমিটেড লাইবিলিটি, কিন্তু কোম্পানির লাইবিলিটি লিমিটেড হয়।
পার্টনারশিপ বিজনেসের লাইবিলিটি আনলিমিটেড। আজকে তুই ব্যবসা শুরু করলি, তুই লোন নিলি ব্যাংকের থেকে, তুই যদি ব্যবসায় লস খাস, টাকা যদি শোধ করতে না পারিস, তোকে বাড়ি বেচতে হবে, বাড়ি বেচে ব্যাংকের টাকা শোধ করতে হবে, এটা নিয়ম। কারণ লাইবিলিটি আনলিমিটেড হয়, পার্টনারশিপ বিজনেসের লাইবিলিটি আনলিমিটেড, সোল প্রপার্টিশিপ বিজনেসের লাইবিলিটি আনলিমিটেড হয়। নেক্সট কি বলছে, ফাইনাল পেমেন্ট, এটা বললে আমি অলরেডি রিপিট করে দিচ্ছি, এর মধ্যেই বলে দিচ্ছি। ফাইনাল পেমেন্ট ইফ মানি ইজ লেফট আফটার পেইং আউটসাইডারকে পেমেন্ট করার পরও যদি কোনো টাকা পয়সা বেঁচে থাকে, ইট ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করছে কোন রেশিওতে, পিএসআর প্রফিট শেয়ারিং রেশিওতে বা ক্যাপিটাল শেয়ারিং রেশিওতে, ঠিক আছে? তো এই হচ্ছে থিওরিটিক্যাল কথা, এফেক্ট অফ ডিসলিউশন। এবার হচ্ছে স্যার এখানে কি কি অ্যাডজাস্টমেন্ট করার দরকার হয়, দেখি তো কি কি অ্যাডজাস্টমেন্ট বলছে টু ক্লোজ বুকস প্রপারলি, বইটা বন্ধ করার জন্য। দেখ, তোকে যখন পরীক্ষায় অঙ্ক দেবে না, ডিসলিউশন অঙ্ক করতে, তোকে একটা ব্যালেন্স শিট দিয়ে দেবে, তোকে কি দেবে, তোকে একটা ব্যালেন্স শিট দিয়ে দেবে, তোকে একটা ব্যালেন্স শিট দিয়ে সবার প্রথম কি করতে হবে, ব্যালেন্স শিটটাকে না বন্ধ করতে হবে। ব্যালেন্স শিটটা কি করতে হবে, বন্ধ করতে হবে। তোরা যখন, আমার মনে হয় হয়তো মনে নেই, তবে আমি বলছি, তোরা যখন অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট করতে, ওখানেও ব্যালেন্স শিট দিত, ওখানে ব্যালেন্স শিট তোরা যখন অ্যাডমিশন করতি, কি করতি, প্রথমে মনে আছে, প্রথমে রিভ্যালুয়েশন করতি, তার পার্টনার্স ক্যাপিটাল করতি, তারপর কি করতি, ব্যালেন্স শিট করতি। তার মানে কি ওখানে কি ব্যালেন্স শিট বন্ধ করতি? না স্যার, ব্যালেন্স শিট বন্ধ করতাম না। কেন বন্ধ করব? ব্যবসা কি বন্ধ করে দিতাম? ব্যবসা চলছিল। ডিসলিউশন অফ পার্টনারশিপ মানে কি, ব্যবসা কি আর চলবে নাকি ব্যবসা বন্ধ হয়ে যাবে? তা যেই ব্যবসা বন্ধ হয়ে যাবে তার কি ব্যালেন্স শিট হয় কখনো? যে ব্যবসা বন্ধ, ব্যালেন্স শিট আর হবে না। তার মাথায় রাখবি, ডিসলিউশন অফ পার্টনারশিপে ব্যালেন্স শিট করতে হবে না। তার মানে তোকে যখন অঙ্ক করতে হবে, তোকে একটা ব্যালেন্স শিট দিয়ে দেবে, তোর কাজ কি ব্যালেন্স শিটটাকে মুছে ফেলা। ব্যালেন্স শিটে কি করতে হবে, মুছে ফেলতে হবে। দেখি এখানে কি লিখেছে, বলছে কি কি অ্যাডজাস্টমেন্ট দরকার, টু ক্লোজ বুকস প্রপারলি। স্যার টু ক্লোজ কেন বলেছে, কারণ তো ব্যবসা তো বন্ধ হয়ে যাবে, তোর তো ব্যবসা বন্ধ হয়ে যাবে, বইটাকে ক্লোজ করে দিতে হবে। তো বলছে টু ক্লোজ বুকস প্রপারলি ইউ মাস্ট ফলো দিস স্টেপস। কি কি স্টেপ ফলো করতে হবে, কি কি স্টেপ ফলো করতে হবে? সবার প্রথম যখনই কোশ্চেন দেবে না, তোকে দেখতে হবে কোশ্চেনে রেশিওটা চেক করতে হবে। রেশিও অনেক সময় না অঙ্কের শুরুতে বলে দেয় যে এ বি সি তিনজন মিলে বিজনেস করছে, ওদের রেশিও ছিল 2:3:1, এটাকে বলে পিএসআর, এটাকে বলে পিএসআর। বা কোনো কোনো অঙ্কে বলবে এবিসি ব্যবসা করছে, ওদের রেশিওটা কি, ক্যাপিটাল রেশিও। মানে রেশিও বলে দেয়নি, বলেছে ওদের রেশিওটা ক্যাপিটাল রেশিও, ক্যাপিটাল রেশিও। তাই বলেছে কি, আইডেন্টিফাই পিএসআর আছে নাকি ক্যাপিটাল রেশিও আছে। জেনারেলি অঙ্কে পিএসআর বলে দেয়, জেনারেলি পিএসআর বলে দেয়, কোন রেয়ার অঙ্কে ক্যাপিটাল রেশিও বলতে পারে, বাট এমন কিছু গুরুত্বপূর্ণ কথা নয়, এটা কথা ফোকাস করার দরকার নেই, ঠিক আছে? ডিস্ট্রিবিউট রিজার্ভ অর লস। তোরা যখন অঙ্ক করবি, দেখবি যখন ব্যালেন্স শিট থাকবে না, ব্যালেন্স শিট, এটা ব্যালেন্স শিট, এটা ব্যালেন্স শিট, এটা ব্যালেন্স শিট, এটা ব্যালেন্স শিট, এইদিকে থাকে লাইবিলিটি, এদিকে থাকে অ্যাসেটস। এদিকে কি থাকবে জানিস তো, এইদিকে কি থাকে জানিস, এইদিকে থাকে ক্যাপিটাল, থাকে না, ক্যাপিটাল থাকে না, তার তিনজন মিলে বিজনেস করে, এ বি সি, ক্যাপিটাল থাকবে, তার নিচে লেখা থাকবে বলতে রিজার্ভ, তার নিচে লেখা থাকবে রিজার্ভ, এরকম লেখা থাকবে, অনেক নাম টাম লেখা থাকবে। তো বলছে ডিস্ট্রিবিউট রিজার্ভ আর লস। তোরা অ্যাডমিশন করেছিস, সমস্যা কি বলতো, ওই সময় করেছিলি, অনেকদিন পরে, 2 বছর পর ব্যাক করছে এই টপিক, ঠিক আছে? তো তখন খুব মনে থাকতো, মনে আছে যখন অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট বা ডেথ যাই করতে, ব্যালেন্স শিটে রিজার্ভটা কোন দিক থাকতো, মনে আছে লাইবিলিটি সাইডে রিজার্ভ থাকতো। তাহলে এই রিজার্ভের টাকাটা কাদের টাকা, কে তৈরি করে রিজার্ভ, কে, কাদের টাকা, রিজার্ভ পার্টনাররা রিজার্ভ তৈরি করে। ব্যবসার যা পার্টনার থাকে ওরা প্রতি বছর টাকাটা নিজেদের মধ্যে ভাগ করে না, কিছু টাকা ফার্মের মধ্যে রেখে দেয়। ধর এবছর ধর কোম্পানি প্রফিট করলে 1 লাখ টাকা, ওরা বললো 1 লাখ টাকার মধ্যে 80,000 টাকা বাড়ি নিয়ে যাবো, তাহলে বাকি 20,000 টাকা দোকানেই রেখে গেল। তাহলে এই 20,000 টাকা কার টাকা, পার্টনারদেরই টাকা। তাহলে এই রিজার্ভের টাকাটা কাদের পাওয়ার কথা, পার্টনারদের পাওয়ার কথা, বোঝা গেল তো? তাই বলছে ডিস্ট্রিবিউট রিজার্ভ আর লসেস ইফ এনি। বলছে যদি কোশ্চেন জেনারেল রিজার্ভ থাকে, যদি কোশ্চেনের প্রফিট এন্ড লস থাকে, ভালো করে খেয়াল করে প্রফিট এন্ড লসের ব্র্যাকেটে কি লিখেছে, ক্রেডিট। প্রফিট এন্ড লসের ব্র্যাকেটে ক্রেডিট লেখা মানে প্রফিট, আর প্রফিট এন্ড লসের ব্র্যাকেটে ডেবিট লেখা থাকা মানে লস, ঠিক আছে, ডেবিট লেখা থাকা মানে লস, ঠিক আছে? তো বলছে অর অ্যাকুমুলেটেড লস, ঠিক আছে, ইন ব্যালেন্স শিট। ব্যালেন্সে যদি এই আইটেমগুলো থাকে, তাহলে আমরা এইগুলোকে ট্রান্সফার করব কোথায়, ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমি না ছোট ছোট করে পার্ট বাই পার্ট করে দেখাচ্ছি, তাহলে খুব বেটার বুঝতে সুবিধা হবে, ছোট ছোট পার্ট করে দেখাচ্ছি। আজকে মানে সেরকমভাবে অঙ্ক না, তোকে না জিনিস শেখাতে হবে, নাহলে অঙ্ক করাতে পারবো না, মানে নাহলে প্রতিটা অঙ্ক বারবার করে বলতে হবে আমাকে, না টু দা পয়েন্ট ধরে বোঝাতে হবে। দেখ সাপোজ ধর এখানে কি বলতে, ওই লাইনটার মানে কি বলেছে, ধর এটা একটা ব্যালেন্স শিট দিতে, ভালো করে শুনবি, ব্যালেন্স শিট দিচ্ছে, স্যার কার ব্যালেন্স শিট, ধরুন না, ধর না এখানে ব্যালেন্স, এটা এই ব্যবসাটা কার কাজ, সোনা অ্যান্ড টোনা, ঠিক আছে, সোনা অ্যান্ড টোনা দুজনের ব্যবসা, সোনা অ্যান্ড টোনা। এটা যে লাইবিলিটি সাইড, এটা হচ্ছে অ্যাসেট সাইড, পুরো ডিটেলস ধরে দেবো, ভালো করে শুনবি কিন্তু। তোকে যখন পরীক্ষায় অঙ্ক দেবেন, এরকম একটা ব্যালেন্স শিট, ছোট ব্যালেন্স শিট বলছে।
এই দিকে কি থাকে, এই দিকে থাকবে ক্যাপিটাল, এই দিকে থাকবে ক্যাপিটাল, কি থাকবে, এটা সোনা, এটা ডোনা, সোনা আর ডোনা। এখানে লেখা আছে দ্য জেনারেল রিজার্ভ, এখানে লেখা আছে জেনারেল রিজার্ভ, এটা লেখা আছে দ্য জেনারেল রিজার্ভ। এখানে লেখা আছে যদি লস থাকে, যদি লস থাকে এই দিকে লিখে দেবে, এই দিকে লিখবে স্যার কি লিখবে, অ্যাকুমুলেটেড, অ্যাকুমুলেটেড, অ্যাকুমুলেটেড লস, অ্যাকুমুলেটেড লস। ঠিক আছে, কেন জানিস আমি তোদের এত ধরে ধরে বলতে হচ্ছে, কারণ হচ্ছে তোদের না এই চ্যাপ্টার আগে করিসনি, টোটালি নতুন চ্যাপ্টার তোদের কাছে, কিন্তু সিবিএসসি বা আইসিএসসি বোর্ড থেকে যারা এসছে ওরা এই চ্যাপ্টার করা নলেজ আছে, পুরো নলেজ আছে। ঠিক আছে, তোরা একদম জানিস, এটা আমাকে জানাতে হবে। তোদের কোন অঙ্ক দেবে জানিস পরীক্ষায়, তোদের দেবে ওই সিবিএসসি বা আইসিএসসি বোর্ডে যে অঙ্ক আছে ওই অঙ্ক দেবে না, ওরা যেই পার্ট করেছে তার পরের পার্ট তোদের পরীক্ষা আছে, মানে কি তোদের লাস্ট পার্ট পরীক্ষা আছে, এইগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু তোর নলেজ না রাখলে অঙ্ক করতে পারবি না, নলেজ না রাখলে অঙ্ক করতে পারবি না। এই জন্য আমি অনেক আগে আরম্ভ করছি এটা। অ্যাকুমুলেটেড লসেস, আমার বইতে প্রচুর অঙ্ক রেখেছি, আমি প্রথম 50টা অঙ্ক রেখেছি, ওই অঙ্ক পরীক্ষা একটাও আসবে না, কিন্তু ওই অঙ্ক তোকে শিখতে হবে, না শিখলে পরবর্তী অঙ্ক তুই করতে পারবি না, এটা হচ্ছে ব্যাপার। অ্যাকুমুলেটেড লস, আচ্ছা ভালো করে, অ্যাকুমুলেটেড লসের আরেকটা নাম পরীক্ষার হলে লেখা থাকবে প্রফিট অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যাকের লেখা থাকবে ডেবিট, ব্যাকের লেখা থাকবে ডেবিট। তার মানে কি বুঝতে পারলি, আচ্ছা স্যার প্রফিট অ্যান্ড লস ব্যাকেটে ডেবিট লেখা মানে হচ্ছে আমার লস হয়েছে ব্যবসা। তার মানে তুই ভাব, ধর এখানে লেখা আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যাকেটে ক্রেডিট মানে কি, লাভ হয়েছে। ঠিক আছে, তো তোকে আমি এতগুলো কথা বললাম, এবার বলছে এটা কোথায় বসবে, এখানে কি আসে জানিস তো, এখানে যখন ডিসোলিউশন করতে হয় তোকে তিনটে অ্যাকাউন্ট খুলতে হয়, তিনটে অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট খুলতে হয় রিয়ালাইজেশন, একটা অ্যাকাউন্ট খুলতে হয় রিয়ালাইজেশন, একটা অ্যাকাউন্ট খুলতে হয় কি রিয়ালাইজেশন। মনে পড়ে অ্যাডমিশন বা রিটায়ারমেন্টে কি খুলতাম, রিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন খুলতাম, এখানে রিভ্যালুয়েশন না রিয়ালাইজেশন, ভুল করেও রিভ্যালুয়েশন লিখবি না, এই ভুল করেও রিভ্যালুয়েশন যে লিখেছে বিশাল বড় মানে পাপ করে ফেলেছে, এই পাপটা করবি না। ঠিক আছে, রিয়ালাইজেশন লিখবি, রিয়ালাইজেশন। 2 নম্বর খুলতে হবে কি পার্টনার্স ক্যাপিটাল, 2 নম্বর খুলতে হবে কি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। 3 নম্বর খুলতে হবে কি, দেখ ভুল করেও কিন্তু এখানে ব্যালেন্স শিট খুলবে, স্যার কেন ব্যালেন্স শিট খুলবো না, আরে ব্যালেন্স শিট কার খোলে, যেই ব্যবসাটা কন্টিনিউ হবে, এখানে কি ব্যবসা কন্টিনিউ হবে না স্যার, ব্যবসা তো বন্ধ হয়ে যাবে, তাহলে যেখানে ব্যবসা বন্ধ হয়ে যাবে তাহলে সেটেলমেন্ট হয়, সেটেলমেন্ট, আর সেটেলমেন্ট কিসের থ্রুতে হয়, ব্যাংক, তাহলে এখানে খুলতে হবে কি ব্যাংক অ্যাকাউন্ট, এখানে খুলতে হবে ব্যাংক অ্যাকাউন্ট। ক্লিয়ার বুঝতে পারলি তো, তাহলে এখানে খুলতে হবে ব্যাংক অ্যাকাউন্ট। প্রশ্ন হলো স্যার, প্রশ্ন হলো এই এই যে পয়েন্টগুলো আপনি আমাকে বলুন, এই পয়েন্টগুলো কোথায় বলবো আমাকে একটু বলে দেবেন, বলে দিচ্ছি কোথায় বলবো, ভালো করে শোন, ভালো করে শোন। একটা অ্যামাউন্ট বলি না, অ্যামাউন্ট বলি তাহলে বোঝার সুবিধা হবে। বাট এটা ধর সাপোজ ধর এটা আছে 10,000, এটা ধর আছে 10,000, এটা ধর আছে 20,000, ঠিক আছে, তো এটা 30,000 হলো। এটা ধর আছে স্যার কত 5,000 টাকা আছে, ধর এটা 5,000 টাকা আছে, এটা ধর 6,000 টাকা আছে, এটা ধর 10,000 টাকা আছে, জাস্ট মনের মতন একটা ফিগার গুলো সাজালাম। এই যে এখানে যে আইটেম গুলো আছে না, দেখ ক্যাপিটাল, ক্যাপিটাল কার টাকা, মালিকের টাকা, আর মালিক কোথায় যাবে, মালিক কোন অ্যাকাউন্টে, স্যার মালিক এই যে মালিকের অ্যাকাউন্ট। রিজার্ভ কার টাকা, বল রিজার্ভ কার টাকা, মালিকের টাকা, তাহলে কোথায় যাবে স্যার ক্যাপিটালে যাবে। এই প্রফিট কার টাকা, স্যার মালিকের টাকা, কোথায় যাবে ক্যাপিটালে যাবে। এই লস কার টাকা, মালিকের টাকা, তার মানে কি বুঝতে পারি যে এইগুলো মালিকের টাকা মালিকের অ্যাকাউন্টে যাবে, কিভাবে বুঝলাম, কিভাবে বুঝলাম মালিকের টাকা মালিকের অ্যাকাউন্ট, তাহলে দেখ কিভাবে যাবে, দেখ ভালো করে বুঝবি, কিন্তু একটা অ্যাকাউন্ট করবো, এগুলো কোথায় যাবে পার্টনার্স ক্যাপিটালে বসবে, কোথায় বসবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে বসবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, আমার ব্যবসায় পার্টনার কারা কারা ছিল, স্যার সোনা আর ডোনা, দুটো ঘর হলো সোনা আর ডোনা, এখানে লিখলাম সোনা আর এখানে লিখলাম ডোনা, এস আর ডি, এস আর ডি। এখানে লিখবো ক্রেডিট সাইড, এখানে লিখবো ডেবিট সাইড, ক্রেডিট সাইড ডেবিট সাইড। তাহলে কি বললাম ক্যাপিটাল, ক্যাপিটালকে মানে নর্মালি আমরা অ্যাকাউন্টেন্সি করছি, তোরা তো শিখেছিস আমাদের কাছে অ্যাকাউন্টস করতে গিয়ে, একদিন শিখেছি ক্যাপিটালকে বাড়াতে গেলে কোন দিক লিখি, তাকাস না আমার দিকে, তাকাস না, হ্যাঁ হ্যাঁ এবার তাকাবি না, বলবি তাকাবি না মুখের দিকে, ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, কমাতে গেলে ডেবিট করতে হয়। এগুলো বাচ্চারা যদি 11-এর বাচ্চা মতন ভর্তি হবে, সে যদি জানতে না পারে তাকে বলবো, তোরা এখন বড় হয়ে গেছিস তোদেরকে বলতে হবে না, ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, কমাতে গেলে ডেবিট করতে হয়। বল এবার আমাকে বল, ডাউট থাকলে আমি ক্লিয়ার করে দেবো। বল ক্যাপিটালের এই যে 10,000 20, এই যে সোনার ক্যাপিটাল 10 আর ডোনার ক্যাপিটাল 20, এটা কোন টাকা, বছরের শুরুর টাকা, এটা কি ওপেনিং ব্যালেন্স বলা যায়, এটা কি ওপেনিং ব্যালেন্স বলা যায়, বল না। আরে আবার আমার দিকে তাকাস না, বল ওপেনিং ব্যালেন্স কোথায় লিখি, বাচ্চা বাচ্চা কোশ্চেন করছে, ক্রেডিট দিকে, ক্রেডিট দিকে লেখ, ক্রেডিট দিকে লিখবো,
এগুলো কেন শেখাই? তুই যখন অঙ্ক করবি না, এগুলো তোকে বেসটা ক্লিয়ার করে দিচ্ছি, অঙ্ক করতে আমি বেশি বলতে হবে না। তাহলে ওপেনিং ব্যালেন্স লিখি, বাই ব্যালেন্স বিডি। কোনো ডাউট আছে এখানে? বল বল, কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই? আচ্ছা, তোরা মনে পড়ছে তো 2 বছর আগে করেছি অ্যাডমিশন রিটায়ারমেন্ট, কিছু তো মনে পড়ছে? কিছু তো মনে পড়ছে, জাস্ট মনে করাচ্ছি অঙ্কগুলো। অ্যাডমিশন রিটায়ারমেন্ট করেছিস, কত ছিল? 10 আর 20,000। 10 আর 20,000 লেখ এখানে। এখানে কি লিখবো? ছোট করে লিখলাম রে, 10K আর 20K। ওকে স্যার, জিজ্ঞাসা করছি, দেখি অ্যান্সার কে দিতে পারিস। দেখ, এই রিজার্ভ কত টাকা? রিজার্ভ 6,000 টাকা। এই টাকাটা কার টাকা? মালিকের টাকা। মালিকের টাকা। তাহলে এই টাকাটা মালিক পাবে। বল, মালিক পেলে মালিকের ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে, 6,000 টাকা বাড়বে। তাহলে বল কোন দিক লিখবো? বল কোন দিক লিখবো? ক্রেডিট দিকে লিখবো। ক্রেডিট দিক, ঠিক বলেছিস, বাই জেনারেল রিজার্ভ 6,000 টাকা। আরে 6,000 টাকা কাকে দেবো? সোনাকে দেবো না? আরে মালিককেই তো দেবো। এবার মালিক, কোন মালিককে দেবো? দুজনকেই দেবো। কোন রেশিওতে দেবো? এখানে আমি তোকে একটা কথা বলি। আচ্ছা ঠিক আছে, যেটা জানিস, এবার আমি ভুলটা ধরিয়ে দিই। এখানে ওল্ড নিউর গল্প হয় না, ঠিক আছে? ডিসোলিউশনে ওল্ড নিউ হয় না। অ্যাডমিশনে হয় ওল্ড নিউ, রিটায়ারমেন্টে হয় ওল্ড নিউ, চেঞ্জ ইন পিএসআর এ হয় ওল্ড নিউ, ডেতে হয় ওল্ড নিউ। এখানে ওল্ড নিউর কোনো ফাংশন নেই, কেননা এখানে ব্যবসা বন্ধ হয়েছে, এখানে ওল্ড নিউর কোনো ব্যাপার নেই। স্যার তাহলে কোন রেশিওতে ভাগ করতে হয়? দেখ, যদি ওদের মধ্যে সোনা আর ডোনার মধ্যে রেশিও বলে দেয়, পিএসআর অঙ্কে বলে দেয়, শুরুতে বলে দেয় ওদের মধ্যে রেশিও ছিল 2:1, তাহলে ওই রেশিওতে ভাগ করবো। স্যার যদি রেশিও বলে না দেয়, কি ছিল? পার্টনারশিপের নিয়ম কি বলে? পার্টনারশিপের নিয়ম কি বলে? পার্টনারশিপ রুল কি বলে? ছোটবেলা থেকে বলছিস। যদি ওদের মধ্যে পার্টনারশিপ ডিড কি বলেছে, ওরা যখন ব্যবসা শুরু করবে ওদের এগ্রিমেন্ট থাকবে যে এই রেশিওতে বছরের শেষে লাভ হলে ভাগ করে নেবে। আর যদি মেনশন করা না থাকে সমান অনুপাতে ভাগ করতে হয়। তো 11 থেকে পড়ে এসছিস, 11 থেকে পড়ে আসছিস, এগুলো কি বলবো, 11 থেকে পড়ে এসছিস এগুলো। 1:1 রেশিও বলে না দিলে ইকুয়াল রেশিও ভাগ করতে হয়, এটা পার্টনারশিপের নিয়ম। তো কি বলছিস? আর পার্টনারশিপ পড়বি নিয়ম, তুই যখন ফার্স্ট ভিডিও যখন শুরু করবি ওখানেই লিখে দিয়েছি। আরে বারবার করে তুই 11 থেকে পড়েছিস, 11 বিজনেস স্ট্র্যাটেজি পড়েছিস, 12 পার্টনারশিপ পড়েছিস। রেশিও বলে না দিলে কোন জিনিস করবি? ইকুয়াল রেশিওতে। তাহলে এখানে কত ছিল? ভুলিস না কিন্তু, এ জিনিস ভুলিস না। কত? 6,000 টাকা সমান ভাগ করলে কত? 3,000 3,000। তাহলে এখানে লিখলাম 3K 3K। নেক্সট কি বলেছে? দেখ নেক্সট কি বলেছে। নেক্সট কি বলেছে? স্যার 10,000 টাকা প্রফিট, এই টাকাটাও মালিক পাবে। তাহলে মালিক পেলে মালিকের ক্যাপিটাল বাড়বে। এটা তো বাড়বে বলতে, বাড়বে মানে স্যার কেইটে কি লিখবেন? স্যার কেইটে বাই বাই প্রফিট অ্যান্ড লস। কত লিখবো? 5 এখানে বলার দরকার নেই, ঠিক আছে? লস, তাহলে প্রফিট হলে যদি ক্যাপিটাল বাড়ে, লস হলে ক্যাপিটাল কি হবে? কমবে। তাহলে কোন দিক লিখবো? আচ্ছা স্যার এই দিক লিখুন। 2PL কত টাকা ছিল দেখে নি। স্যার 5,000, তাহলে কত? আড়াই আড়াই, 2,500 2,500। ক্লিয়ার হলো? তাহলে এই পয়েন্টটা সম্পর্কে বোঝা গেল। ওখানে যে পয়েন্টটা লেখা ছিল পয়েন্টটা পুরো ক্লিয়ার করে দিলাম। পড়া শেষ হয়ে গেলে এই জায়গাগুলো ফটো তুলে নিবি, তারপর বাড়িতে টুকে নিতে পারিস। তো যদি মনে হয় নাও টুকতে পারিস, জাস্ট রেখে দিলি, টোকার দরকার নেই। কেননা তুই এই যে লাইনটা লেখালাম, এই লাইনটার মানে বুঝতে পারলি? এই যে লাইনটা লেখালাম না, এই লাইনটার মানে এটা বলেছে। এই যে এখানে কি লিখেছে বল? বলছে যদি কোশ্চেনে জেনারেল রিজার্ভ থাকে, যদি প্রফিট এন্ড লস ক্রেডিট থাকে, যদি প্রফিট এন্ড লস ডেবিট থাকে, কোথায় কি পোস্টিং করবে? কি লেখা আছে? বলছে এগুলো পার্টনার্স ক্যাপিটালে বসাবো ডাইরেক্টলি। কোন রেশিওতে? পিএসআর। আমার তো পিএসআর বলেনি, তাই ইকুয়াল করলো। ক্লিয়ার তো? 3 নম্বর বলছে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, পিপিআর, টু রেকর্ড সেল অফ অ্যাসেটস এন্ড পেমেন্ট অফ লাইবিলিটিস। ওটা তো পরে বলে দেবো কি লিখেছে। রিয়ালাইজেশন অ্যাকাউন্ট কি লিখেছে আমি বলে দেবো, একটা অঙ্ক দিয়ে বলে দেবো। মানে এখানে কি করতে হবে? প্রথমে রেশিও চেক করতে হবে, তারপর রিজার্ভ আর লসটা ডিস্ট্রিবিউট করতে হবে, রিয়ালাইজেশন অ্যাকাউন্টটা করতে হবে কাজকর্ম। ঠিক আছে বল, কিছু বলছিস? ক্যাপিটাল অ্যাকাউন্ট সেটেলমেন্ট করতে হবে, আর লাস্টে ক্যাশ আর ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। ক্যাশ আর ব্যাংক অ্যাকাউন্ট এটা মানে এটা স্টেপ কিভাবে ডিসোলিউশন অঙ্ক করতে হয়। কি করতে হয়? ডিসোলিউশনে 3টে লেজার খুলতে হবে। একটা খুলতে হবে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, একটা করতে হবে পার্টনার্স ক্যাপিটাল, আর একটা করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, অ্যাকাউন্টিং এন্ট্রি কি বলেছে দেখ, একটা করে দেখি কি বলেছে। কি লিখেছে? হ্যাঁ, ও বন্ধ হয়ে গেলে বলবি। হ্যাঁ, বলছে দিস ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল পার্ট অফ ইউর প্র্যাকটিক্যাল। বেকার কথা, কি করে ডিসোলিউশন ক্রিটিক্যাল পার্ট হয়? তো সোজা চ্যাপ্টার, সবচেয়ে সোজা চ্যাপ্টার। আমি তোকে বলছি, তোরা যে করেছিস না অ্যাডমিশন রিটায়ারমেন্ট, অ্যাডমিশন রিটায়ারমেন্ট টাফ চ্যাপ্টার ছিল। ডিসোলিউশন হেভি সোজা চ্যাপ্টার, হেভি সোজা চ্যাপ্টার ডিসোলিউশন, হেভি সোজা চ্যাপ্টার ডিসোলিউশন। ডিসোলিউশন কোনো ঝামেলা নেই। অ্যাডমিশন রিটায়ারমেন্ট কেন ঝামেলা ছিল? গুডউইল ট্রিটমেন্ট বিশাল বড় ঝামেলা ছিল, প্রচুর ঝামেলা ছিল গুডউইল ট্রিটমেন্ট। এখানে কোনো ঝামেলাই নেই, সোজা চ্যাপ্টার। আমি বলছি সোজা চ্যাপ্টার। প্রথমে একদিন যদি একটু অসুবিধা হবে, তারপরে জলের মতন লাগবে অঙ্ক। শোন কি বলেছে প্রথমে। এখানে বলেছে প্রথমে ট্রান্সফারিং অ্যাসেটস,
প্রথমে কি লিখেছে দেখ, এখানে কি লিখেছে, ট্রান্সফারিং অ্যাসেট, অ্যাসেট গুলোকে ট্রান্সফার করতে হবে। ভালো করে পড়বো, লাইন বাই লাইন পড়বো, তারপর আমি এর উপর একটা অঙ্ক দেখাবো। বলছে তোমাকে যদি ডিসোলিউশন অঙ্ক করতে বলে, সবার প্রথম তোকে না পরীক্ষার হলে একটা ব্যালেন্স শিট দিয়ে দেবে, একটা ব্যালেন্স শিট দিবে, লাইবিলিটি একটা অ্যাসেট। সবার প্রথম ব্যালেন্স শিটটা কি করতে হবে, সবার প্রথম ব্যালেন্স শিটটা কি করতে হবে, তোকে বন্ধ করতে হবে। কি করতে হবে, বন্ধ করতে হবে। বন্ধ মানে কি, এখানে অ্যাসেট সাইডে অনেক অ্যাসেট থাকবে, এইদিকে লাইবিলিটি থাকবে, অ্যাসেট গুলোকে সব মুছে দিতে হবে, লাইবিলিটি গুলোকে মুছতে হবে। তাই এটা লিখেছে ট্রান্সফারিং অ্যাসেট, অ্যাসেট গুলোকে ট্রান্সফার করবো। স্যার কি করে ট্রান্সফার করবো, আমি তোকে বলে দিচ্ছি, শোন না, বলে দিচ্ছি। বলছে সমস্ত অ্যাসেট, সমস্ত অ্যাসেট এক্সেপ্ট ক্যাশ, ব্যাংক, ফিকটিসিয়াস অ্যাসেটস, ঠিক আছে, লাইক প্রফিট এন্ড লস ডেবিট ব্যালেন্স আর ট্রান্সফার টু দা ডেবিট সাইড অফ রিয়াল, বলছে অল অ্যাসেট ট্রান্সফার করবো রিয়াল অ্যাকাউন্ট ডেবিট দিকে বুক ভ্যালুতে। স্যার কিছু বুঝিনি লেখা, চ বুঝতে হবে না, কোশ্চেন বের করি। এটা কোশ্চেন বের করি, বুঝতে পারিস কিন্তু কোশ্চেন বের করার জন্য, এই জন্য একটা কোশ্চেন বের করছি, এর জন্য একটা কোশ্চেন বের করি। দাঁড়া, কোথায় আছে কোশ্চেন, আমি দেখাচ্ছি তোকে। ডিসোলিউশন বই পেজ নাম্বার, ডিসোলিউশন পেজ নাম্বার 173, তাই তো? এত বড় অঙ্ক দিয়ে দেখেন লাভ নেই, ছোট অঙ্ক দিয়ে দেখেন, বুঝলি, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। জাস্ট টপিকটা বোঝাবো তো। তো ঠিক আছে, এটা ছোট অঙ্ক, ও ওটা ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট দিকে লাভ নেই। এটাই দেখায়, এটাই দেখায়। এটাই দেখে, পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। এই অঙ্কটা করার পর তো পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখ কি বলছে, তোকে পরীক্ষার হলে, পরীক্ষার হলে এরকম অঙ্ক, এরকম একটা অঙ্ক, একটা বেসিক অঙ্ক তুললাম, বেসিক অঙ্ক, এরকম একটা অঙ্ক দেবে পরীক্ষার হলে, বেসিক অঙ্ক। এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, দেখ কত কবে এসেছিল, 2015 সালে জেনারেলে এসেছিল, ঠিক আছে। কি বলেছে দেখ কোশ্চেনটা, এখানে বলেছে তিন বন্ধু মিলে ব্যবসা করছিল, এক্স ওয়াই জেড, তিনজন মিলে বিজনেস করছিল, ওদের রেশিও কি ছিল দেখ, রেশিও বলেছে 1:1:2, 1:1:2, ঠিক আছে। এবার দেখ কি বলেছিল, 1:1:2। এবার দেখ এরকম একটা তোকে পরীক্ষায় ব্যালেন্স শিট দিয়ে দেবে। কোশ্চেনটা কি করছি, ডিসোলিউশন করছি। তো তোকে পরীক্ষায় এরকম একটা ব্যালেন্স শিট দিয়ে দেবে, এক্স ওয়াই জেড এর ব্যালেন্স শিট দিয়েছে, দেখতে পাচ্ছিস, এক্স ওয়াই জেড এর ব্যালেন্স শিট দেখতে পাচ্ছিস। এবার দেখ ভালো করে খেয়াল কর, স্যার ডিসোলিউশন মানে আপনি বললেন ব্যবসাটা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা তো বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে সবার প্রথম নিয়ম কি, অ্যাকাউন্টসের নিয়ম হচ্ছে প্রথমে, প্রথমে এই যে ব্যালেন্স শিটটাকে, এই ব্যালেন্স শিট দিয়ে ব্যালেন্স শিটটাকে প্রথমে মুছে ফেলতে হবে। সবার প্রথম কাজ ব্যালেন্স শিটটাকে মুছে ফেলতে হবে, বুঝতে পারছিস তো। দাগ কাটবো পরে, আগে আগে তোকে, এখন অঙ্ক করছি না আমি অঙ্ক করছি না, এখন তোকে বুঝতে হবে ডিসোলিউশনের যে অঙ্ক করতে হবে ওটা কিভাবে করতে হবে। তোকে এরকম পরীক্ষায় একটা ব্যালেন্স শিট দিয়ে দেবে, সবার প্রথম কাজ এই যে ব্যবসা তো বন্ধ, ব্যবসা বন্ধ হয়ে গেলে ব্যালেন্স শিট রেখে লাভ আছে, কি হতো, ব্যালেন্স শিটটাকে মুছে ফেলতে হবে। মুছবো কি করে, স্যার অ্যাসেট গুলোকে কাটুন,
অ্যাসেট কি হয়? অ্যাসেট কি ব্যালেন্স হয় বল? অ্যাসেট কি হয়? অ্যাসেট তো ডেবিট হয়। ডেবিটকে কাটতে গেলে কি করতে হয়? বল বল, ডেবিটকে কাটতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তার মানে এই যে যত অ্যাসেট আছে অ্যাসেট গুলো ক্রেডিট হয়ে যাবে। ফিক্সড অ্যাসেট হয়ে যাবে ক্রেডিট, স্টক হয়ে যাবে ক্রেডিট, ডেটার্স হয়ে যাবে ক্রেডিট, এগুলো সব ক্রেডিট হবে। তাহলে প্রথমে অ্যাসেট গুলোকে মুছতে হবে। স্যার কি করে মুছবো? সবার প্রথম যে অঙ্ক করতে হবে না তোকে, না এই করতে গেলে তোকে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট খুলতে হয়। এই যে এখানে যে ব্যালেন্স শিট আছে না, ব্যালেন্স শিটটাকে মুছতে হবে। ব্যালেন্স শিটে অ্যাসেট এবং লাইবিলিটিকে মুছতে হবে। তো এই অ্যাসেট আর লাইবিলিটিকে মুছতে গেলে এটা একটা জায়গায় নিয়ে যেতে হয়। কোথায় নিয়ে যেতে হয়? অ্যাসেট আর লাইবিলিটি গুলোকে রিয়ালাইজেশন নিয়ে যেতে হয়। কোথায় নিয়ে যেতে হয়? রিয়ালাইজেশন নিয়ে যেতে হয়। এমনি এটাকে যদি তোকে জার্নাল বোঝাই, জার্নাল যদি বোঝাই, এটাকে জার্নাল বোঝাই, ওখানে লিখে দিয়েছে। আমি যদি জার্নাল বোঝাই, কি হচ্ছে? আমি বললাম ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে ব্যালেন্স শিটটাকে মুছতে হবে। তাহলে অ্যাসেট গুলোকে মুছ। অ্যাসেট তো ডেবিট ব্যালেন্স, ডেবিটকে মুছতে গেলে কি করতে হয়? ক্রেডিট। তাহলে অ্যাসেট হয়ে গেল ক্রেডিট, অ্যাসেট হয়ে গেল কি ক্রেডিট, এখানে হয়ে গেল অ্যাসেট ক্রেডিট, লিখতে হবে না। তোর পরীক্ষা জার্নাল কত? জার্নাল 11 12 তোদের দেখে না। অ্যাসেট হয়ে গেল ক্রেডিট, ক্লিয়ার? অ্যাসেট হয়ে গেল ক্রেডিট। তাহলে ডেবিট কি হবে? এই অ্যাসেট গুলো কোথায় নেব? রিয়ালাইজেশন। তাই ডেবিট হয়ে গেল রিয়ালাইজেশন, ডেবিট হয়ে গেল রিয়ালাইজেশন। এই হচ্ছে জার্নাল। জার্নাল মনে থাকবে না? কোনো মনে রাখতে হবে না, আমি তোকে বলছি। তোকে পরীক্ষায় না, তোকে লেজার করতে বলবে, রিয়ালাইজেশন করতে বলবে, রিয়ালাইজেশন তুই করতে বলবে, রিয়ালাইজেশন। তোকে ট্রিক্স বলে দেবো, ট্রিক্সটা মাথায় রাখবি, এক্ষুনি হয়ে যাবে। রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, এইদিকে লিখবো ডেবিট সাইড, এইদিকে লিখবো ডেবিট সাইড, ক্রেডিট সাইড। কি লেখা আছে? যত অ্যাসেট আছে, যত অ্যাসেট, সবকটা অ্যাসেট ধরে রিয়ালাইজেশনের ডেবিটে লিখবো। স্যার কেন? তুই ভাব, জার্নাল কি ছিল? রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেটস। তাহলে রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ডেবিট টু অ্যাসেটস। তুই ট্রিক্সটা কি মনে রাখবি? যত অ্যাসেট থাকবে সব অ্যাসেট গুলো ধরে কোথায় বসাবো? রিয়ালাইজেশনে কোন দিকে বসাবো? ডেবিট দিকে বসাবো। যত অ্যাসেট ধরে বসাই, যত অ্যাসেট। তাহলে দেখে দেখে বল কি কি অ্যাসেট ছিল? স্যার ফিক্সড অ্যাসেট। তাহলে এখানে লিখবো কি? টু ফিক্সড অ্যাসেটস, টু ফিক্সড অ্যাসেটস অ্যাকাউন্ট, টু ফিক্সড অ্যাসেটস অ্যাকাউন্ট। কত টাকা ছিল বইটা দেখতো বল? কত ছিল ফিক্সড অ্যাকাউন্ট? 1 লাখ টাকা। টু ফিক্সড অ্যাকাউন্ট 1 লাখ টাকা। নেক্সট কি বলেছে? তারপর কি বলেছে বল? স্টক। স্টক ছিল। তাহলে আমি তো বললাম সমস্ত অ্যাসেট ধরে বসাবো। তাহলে টু স্টক লিখবো কত? 35,000। লিখ টু স্টক 35,000, টু স্টক অ্যাকাউন্ট লিখ 35,000 টাকা, টু স্টক অ্যাকাউন্ট লিখ 35,000 টাকা। হয়ে গেল স্যার। তারপর কি বলেছে বল? ডেটার্স। ডেটার্স কত? 60,000 টাকা। সমস্ত অ্যাসেট লিখবো, টু ডেটার্স 60,000 টাকা। আমি কিন্তু এই অঙ্কটা করছি না, কিন্তু অঙ্ক পুরো করবো না, আমি তো ওই ওখানে যে লাইনটা লিখেছে লাইনটা বোঝাচ্ছি। আমি লাইনটা বোঝাবো, অঙ্ক করাচ্ছি না আজকে। আজকে ওই যে ওখানে লেখাগুলো মানে বোঝাচ্ছি। আমি তোকে ওখানে লেখা পড়াবো, তুই মুখস্থ করবি, কিন্তু ফিগার দেখ বুঝিয়ে যাবি। টু ডেটার্স কত হবে? টু ডেটার্স কত? 60,000, তাই তো? আচ্ছা তারপর কি বলেছে? ক্যাশ অ্যাট ব্যাংক। আমি বলেছি সব কটা অ্যাসেট রিয়ালাইজেশন ডেবিটে বসাবো। দেখ ব্যাংকটা লিখতে বারণ করেছে। ওখানে যদি নোট পড়িস, নোট কোথায় ছিল? এখানে না, নোটটা দেখ, এখানে দেখ লেখা ছিল, বলছে সব অ্যাসেট নাও, তুমি ক্যাশ আর ব্যাংক নিও না। তুমি ক্যাশ আর ব্যাংক কেন নিতে বারণ করেছে? কারণ ব্যাংক অ্যাকাউন্ট আলাদা করে ওপেন করা হয়, ব্যাংক আলাদা করে ওপেন করা, এই জন্য নিতে বারণ করেছে। তাই ক্যাশ আর ব্যাংক নেবো না। আচ্ছা স্যার বুঝতে পারলাম। বল বুঝেছিস কি বললাম? আমার কথা বুঝতে হবে তোকে। তাহলে ক্যাশ আর ব্যাংক নো স্যার। তাহলে এক্স ক্যাপিটাল, আরে ভাই ক্যাপিটাল কোথায় যায়? ক্যাপিটাল তো পার্টনার অ্যাকাউন্টে যাবে, তাহলে এটা আসবে না ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্লিয়ার হলো? স্যার বুঝতে পেরেছি, ক্যাপিটাল আসলো না। আচ্ছা স্যার তাহলে হয়ে গেল, অ্যাসেট কমপ্লিট, অ্যাসেট মিলে গেল। তাহলে স্যার বাকি রইলো কি? এইদিকে লাইবিলিটি। তাহলে অ্যাসেট আমার এটা নেওয়া হলো, এটা নেওয়া গেল, এটা নেওয়া গেল, ওই দুটো নিই। ক্যাপিটাল তো ক্যাপিটালে যাবে। এখানে কি ছিল? ক্রেডিটার্স। রিয়ালাইজেশন অ্যাকাউন্টে কি আসে? এখানে অ্যাসেট আসে আর লাইবিলিটি। কোন লাইবিলিটি? এক্সটার্নাল লাইবিলিটি। দেখ আমাদের ব্যবসায় দু রকমের লাইবিলিটি হয়, একটা হয় ইন্টারনাল আর একটা ইন্টারনাল মানে কি? মালিক, আর এক্সটার্নাল মানে বাইরের লোক। তার মানে এখানে কি আসবে? রিয়ালাইজেশনে এক্সটার্নাল লাইবিলিটি আসে। তার মানে তুই ভাব লাইবিলিটিকে কাটতে হবে। এই যে লাইবিলিটি ক্রেডিটার্স, এই ক্রেডিটার্স তো লাইবিলিটি, এটাকে কাটতে হবে। লাইবিলিটি তো ক্রেডিটকে কাটতে গেলে কি করতে হয়? ডেবিট। তাহলে ক্রেডিটার্স হচ্ছে ডেবিট। রিয়ালাইজেশন তাহলে কি হচ্ছে? ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু রিয়ালাইজেশন। তাহলে বল আমি কি বললাম? স্যার আপনি বলে সমস্ত অ্যাসেট ডেবিটে বসবে, তাহলে লাইবিলিটি কোন দিক বসবে? ক্রেডিটে বসবে। এখানে লিখবো কি? বাই ক্রেডিটার্স। কত টাকা ছিল বল? হ্যাঁ 30,000। প্রথম দিন অনেক কোশ্চেন আসতে পারে। এখন প্রশ্ন উঠতে পারে, স্যার আমরা যে রিয়ালাইজেশন এখন টাকাগুলো লিখবো, কোন টাকা লিখবো? মনে রাখবি সবসময়ের জন্য ব্যালেন্স শিটের টাকা লিখতে হয়।
নিচের টাকা না। হয়ে গেল। আচ্ছা স্যার আপনি যখন করলেন এটা বলে দিন না, ব্যাংকটা কোথায় বসবে? দেখ এটা তো হলো। এর নিচে একটা অ্যাকাউন্ট হয় কি পার্টনার্স ক্যাপিটাল, এর নিচে একটা অ্যাকাউন্ট হয় কি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কটা পার্টনার ছিল, কি কি নাম ছিল বল পার্টনারের? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এটা ক্রেডিট, এটা ডেবিট। ক্যাপিটাল বাড়বে এইদিকে, ক্যাপিটাল কমবে এইদিকে। ঠিক আছে? দেখ এটা কেন দেখাচ্ছি, ইচ্ছা করে দেখানোর দরকার। এক্স এর ক্যাপিটাল ভালো করে দেখবি, বোর্ডের দিকে তাকা। এক্স এর ক্যাপিটাল কোথায় লেখা আছে? পুরোটা দেখা। এক্স এর ক্যাপিটাল কোথায় লেখা আছে? অ্যাসেট সাইডে লেখা আছে। আচ্ছা অ্যাসেট সাইডে ক্যাপিটাল লেখা মানে জানিস? বলতে পারবি অ্যাসেট সাইডে ক্যাপিটাল লেখা মানে জানিস? তুই না না ক্লোজিং না, তুই ব্যবসাতে যত টাকা ক্যাপিটাল লাগিয়েছিস তার চেয়ে তুই বেশি তুলে নিয়েছিস, এটাকে বলে অ্যাসেট সাইডে ক্যাপিটাল। মানে তুই ব্যবসায় ধর 1,00,000 টাকা নিয়ে এসছিলি, তুই 1.5 লাখ টাকা তুলে নিয়েছিস, এটাকে বলে ডেবিট ব্যালেন্স। মানে বুঝতে পারি তো? অ্যাসেট সাইডে ক্যাপিটাল, আর তুই ডিসোলিউশন করতে গেলে পাবি, বলে দিলাম পাবি, এবং তোর পরীক্ষার হলে পাবি, তাও বলছি। হ্যাঁ এক্সট্রা তো ছেড়ে থাকবে, এটা ড্রয়িংস বলে। ঠিক আছে তো? তার মানে মনে পড়ে আমি ফাইনাল অ্যাকাউন্ট করতে ক্যাপিটাল থেকে ড্রয়িংস লেস করতে, তুই এক্স ক্যাপিটাল মানে হচ্ছে তুই ব্যবসায় যত টাকা লাগিয়ে তার চেয়ে এক্সট্রা তুলে নিয়েছিস, তাহলে এক্স এর ক্যাপিটাল 20,000 টাকা। আচ্ছা অ্যাসেট মানে কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। তাহলে এই 20,000 টাকা আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে কোন দিকে লিখবো বলে মনে হচ্ছে? বল বল কোন দিকে লিখবো? এই যে এটা তো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এক্স এর ক্যাপিটাল 20,000 টাকা, কোথায় লিখবো? 20,000 টাকা কি 20,000 টাকা এখানে লিখবো নাকি এখানে লিখবো, কি মনে হচ্ছে? ডেবিট, যেখানে অ্যাসেট মানে তো ডেবিট ব্যালেন্স, অ্যাসেট মানে তো ডেবিট ব্যালেন্স। তাহলে এখানে লিখবো 20,000 টাকা, এখানে লিখবো 20,000 টাকা। তাহলে কি লিখবো এখানে? টু ব্যালেন্স বিল। বল ক্লোজিং ওপেনিং ব্যালেন্স এদিক বাকি ওয়াই আর জেড এর কত ছিল বল? জেড এর কত? 1.5 লাখ। হয়ে গেল। এটা বোঝানোর দরকার ছিল, বুঝিয়ে দিলাম। তাহলে তো সবই তো পোস্টিং করে দিচ্ছি, হ্যাঁ শুধু না ব্যাংক করিনি, ব্যাংকের ব্যালেন্স লিখবো। তাহলে ওরা এখানে এটাই বলতে চেয়েছিল। তাহলে এবার বুঝতে পারলি কি লিখেছে? এবার তুই বুঝে গেলি ব্যাপারটা কি লিখেছে। বলছে যত অ্যাসেট থাকবে সব অ্যাসেট গুলো রিয়ালাইজেশন ডেবিটে বসাবি, আর যত লাইবিলিটি রিয়ালাইজেশন ক্রেডিটে বসাবি। তাহলে সমস্ত অ্যাসেটের মধ্যে ক্যাশ নিবি না, ব্যাংক নিবি না, ফিকটিসিয়াস অ্যাসেট যেটা আগের অঙ্কে ছিল, মনে পড়ে অ্যাসেট সাইডে কি লেখা ছিল? ডেবিট ব্যালেন্স অফ পিএল। মনে পড়ছে ডেবিট ব্যালেন্স অফ পিএল আগের অঙ্কটা বোঝালাম। তাই লিখেছে তুমি ডেবিট ব্যালেন্স অফ পিএলটা নেবে না। সমস্ত অ্যাসেট নেবে, কি কি অ্যাসেট নেবে না? ক্যাশ নেবে না, ব্যাংক নেবে না, আর ডেবিট ব্যালেন্স অফ পিএল নেবেন। ওকে, তো বলে দিলাম, বলে দিলাম। আর কোন ভ্যালু নিতে বলছিল স্যার? স্যার বুক ভ্যালু, মানে ব্যালেন্স শিটে যে ভ্যালুটা থাকে। তাই দেখ কোনো জার্নাল লিখে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু সানডি আছে। ক্লিয়ার না? ওকে। এবার অনেকের মনের মধ্যে কোশ্চেন থাকে, দেখ এখানে লেখা আছে ইনক্লুড, অনেকের মনে কোশ্চেন থাকে স্যার আমরা না ফিক্সড অ্যাসেট বলতে তো ফিক্সড তো দু রকমের, একটা ট্যানজিবল হয় একটা ইনট্যানজিবল হয়, তাই না? ট্যানজিবল হয় ইনট্যানজিবল হয়। স্যার ধরুন ব্যালেন্সে ধরুন গুডউইল দিয়ে দিয়েছে, ধরুন পেটেন্ট দিয়ে দিয়েছে, ধরুন কপিরাইট দিয়ে দিয়েছে, কম্পিউটার সফটওয়্যার দিয়ে দিয়েছে, ঠিক আছে, ওয়েব ডিজাইন দিয়ে দিয়েছে, তাহলে এইগুলো সব ইনট্যানজিবল অ্যাসেট। এইগুলো তুই রিয়ালাইজেশন, এইগুলো অ্যাসেট, এইগুলো অ্যাসেট, এইগুলো রিয়ালাইজেশন ডেবিট আসবে। এখানে লিখেছে, বলছি তুমি ঘাবড়ে যেও না, তুমি ঘাবড়ে যেও না, এর মধ্যে গুডউইল পেটেন্ট ইনক্লুড, মানে ইনট্যানজিবল অ্যাসেটও হতে পারে, থাকতে পারে, পাবো, সব পাবো। ট্রান্সফারিং লাইবিলিটি অলরেডি শিখিয়ে দিয়েছি। যদি ব্যালেন্সে যে লাইবিলিটি থাকে, লাইবিলিটি গুলো কোন দিকে লিখবো? কি বললাম? লাইবিলিটি গুলো কোন দিকে লিখলাম? রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখলাম, ক্রেডিট দিকে লিখলাম। অনলি কোন লাইবিলিটি? অনলি আউটসাইড লাইবিলিটি, আউটসাইড, যেমন ক্রেডিটার্স হতে পারে, ব্যাংক লোন হতে পারে, বিলস পেবল হতে পারে। আর ট্রান্সফার টু দা ক্রেডিট সাইড অফ রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। ডু নট ট্রান্সফার পার্টনার্স ক্যাপিটাল অর পার্টনার, ভুল করো পার্টনার্স ক্যাপিটাল ট্রান্সফার করো, এটা বলেছে। ঠিক আছে তো? জার্নাল তো দেখার দরকার নেই, জার্নাল বাচ্চারা দেখবে, তোদের দরকার নেই। ইম্পর্টেন্ট ফর এক্সাম, এক্সামের মানে এক্সামের জন্য কি দরকার বলছে? প্রভিশন অন অ্যাসেটস। দেখ তোরা যখন অঙ্ক করতি আগে, যখন অ্যাসেট সাইডে এই কথা লেখা পেতি, ডেটার্স লেখা আছে 1,00,000 টাকা, এর থেকে মাইনাস করা আছে প্রভিশন 10,000 টাকা। বল পেয়েছিস কোনদিন আগে অঙ্ক করার সময়? 90,000 টাকা। বলছি ধরো অ্যাসেট সাইডে এরকম লেখা, তুমি এটাকে কি করে পোস্টিং করবে? তুমি এটাকে কি করে পোস্টিং করবে? বেকার জিনিস, তো কোনো ব্যাপারই না। ডেটার্স, ডেটার্স কোথায় বসে? ডেটার্স তো অ্যাসেট, অ্যাসেট কোথায় বসে? ডেবিট দিকে। ডেবিট দিকে স্যার আপনি লিখুন টু ডেটার্স। আমার প্রশ্ন ডেটার্স এখানে কোনটা লিখবো? আমি কি এখানে 1,00,000 লিখবো নাকি 90,000 টাকা লিখবো? এটা আমাকে বল, 1,00,000 লিখবো নাকি 90,000 টাকা লিখবো? হ্যাঁ বল, 1,00,000 লিখবো 90,000 টাকা লিখবো, সেটা আমি তোকে বলছি, বল চেষ্টা কর। 1,00,000 লিখবো, তাই তো? কে বললো 1,00,000 লিখবো? যে বললো 1,00,000 লিখবো সে একদম ঠিক বলেছে, বুঝে ঠিক বলেছে, একদম পুরো পারফেক্ট বলেছে, 1,00,000 লিখতে হয় এখানে। শোন
নিয়ম কি বলে জানিস তো? নিয়ম বলে এখানে তুমি অ্যাসেট 1 লাখই লেখো। রুল বলছে এটা 1 লাখ লেখো। ভুল করো তুমি 90 লিখো না। লাইবিলিটি 10,000, তুমি লাইবিলিটি 10,000 টাকা এদিকে লেখো। এটা বলছে রুল। বুঝতে পারলি রুল? দেখ এই কথাটা এখানে লিখেছে, ভালো করে পড়। বলছে as shown in the slide, if you have a provision for doubtful debt, transfer of gross debtors to a debit side, debit side এ gross কোনটা? ডেবিট সাইডে 1 লাখ লিখো, and provision তুমি এটা ক্রেডিট সাইডে লেখো। এটা বলেছে যে কিছু কিছু কথা তোকে মাথায় রাখতে হবে। ওকে, কিছু ফিকটিসিয়াস অ্যাসেটের উদাহরণ দিয়েছে। কি উদাহরণ? যেটা তোর পরীক্ষায় থাকতে পারে, অ্যাডভার্টাইজিং সাসপেন্স, প্রফিট অ্যান্ড লসের ডেবিট ব্যালেন্স। ঠিক আছে, তার মানে অ্যাডভার্টাইজিং সাসপেন্স কিসের উদাহরণ? ফিকটিসিয়াস অ্যাসেট। তাহলে বল এটা অ্যাডভার্টাইজিং সাসপেন্স ব্যালেন্স শিটের কোন দিক থাকবে? ব্যালেন্স শিটের কোন দিক থাকবে? অ্যাসেট সাইডে থাকবে। মাথায় রাখবি স্যার। তাহলে এটা কোথায় বসবে বল? অ্যাডভার্টাইজিং সাসপেন্স পার্টনার্স ক্যাপিটালে বসবে, কেননা অ্যাডভার্টাইজিং সাসপেন্স একদম ফিকটিসিয়াস অ্যাসেটস। নেক্সট কি বলে দেখ, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট কনসিডার সলভিং প্র্যাকটিক্যাল কোশ্চেন। কি বলে যে প্রথম পয়েন্টটা পড়তে হবে, ইন রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। এটা পড়বো পরে, কিছুটা আইডিয়া হলো, জাস্ট একটু মনে করে বল রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ডেবিট দিকে কি লিখি? যত রকমের অ্যাসেট, যত অ্যাসেট সব অ্যাসেট লিখি, যত অ্যাসেট সব অ্যাসেট লিখি। আর ক্রেডিট দিকে লাইবিলিটি। কোন লাইবিলিটি লিখি? আউটসাইড বাট থার্ড পার্টি। আচ্ছা আমি জানিস থার্ড পার্টি কাকে বলে? দেখ আজকে তুই ব্যবসা করছিস, তুই হচ্ছে ব্যবসার মালিক, তুই যে ব্যবসার মালিক, তাই তো? তুই হচ্ছে ইন্টারনাল লাইবিলিটি। তোর ব্যবসা যদি বাইরে থেকে কেউ দেয়, বাইরের লোক যদি কেউ দেয়, ওটাকে বলে এক্সটার্নাল। বাইরের লোককে বলে এক্সটার্নাল। এক্সটার্নাল মানে বাইরের লোক। তাহলে কি বুঝতে পারলাম? রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ডেবিট দিকে সমস্ত অ্যাসেট লিখবো, আর ক্রেডিট দিকে সমস্ত এক্সটার্নাল লাইবিলিটি লিখবো। এবার একটু দেখে কি লিখেছে। বলছে রিয়ালাইজেশন অ্যাকাউন্টে উই ডেবিট অল অ্যাসেট, সমস্ত অ্যাসেট ডেবিট দিকে বসাবো, সমস্ত অ্যাসেট ডেবিট দিকে বসাবো। ঠিক আছে তো? অ্যাপিয়ারিং ইন ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে যত অ্যাসেট লেখা থাকবে সমস্ত অ্যাসেট ধরবি, ধরে তুলে রিয়ালাইজেশন ডেবিটে বসিয়ে দিবি। যত অ্যাসেট থাকবে সব অ্যাসেট ধরে তুলবি, তুলে রিয়ালাইজেশন ডেবিটে ফেলবি, কিছু অ্যাসেট ছেড়ে, কিছু অ্যাসেট ছেড়ে। ঠিক আছে? কোন ভ্যালুতে লিখবো স্যার? বুক ভ্যালু। বুক ভ্যালু ভুল করেও কিন্তু, ভুল করো আমরা যখন না অ্যাট্রিবিউশন ডিটারমাইন করতে ওখানে মার্কেট ভ্যালু নিতাম, এখানে ভুল করেও মার্কেট ভ্যালু, এখানে সবসময় বুক ভ্যালুতে নিবি। ঠিক আছে তো? এক্সেপ্ট কি নিতে বারণ করেছে? ক্যাশ আর ব্যাংক নিও না, ক্যাশ আর ব্যাংক ভুল করেও নিও না। ঠিক আছে? ওই কথা পরে, এখানে যে লিখেছি কথা পড়ি আবার বলছি। নেক্সট কি বলছে? ইন রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ক্রেডিটে কি নেব? সমস্ত লাইবিলিটি। কোন লাইবিলিটি? এক্সটার্নাল লাইবিলিটি। এক্সটার্নাল লাইবিলিটি। উই ক্রেডিট অল লাইবিলিটি অ্যাপিয়ারিং ইন ব্যালেন্স শিট এট দেয়ার বুক ভ্যালু ইনক্লুডিং ব্যাংক ওভারড্রাফট। ইনক্লুডিং ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট নিয়ে বিশাল বড় আমাদের প্রবলেম আছে, প্রবলেম সব দূর করে দেবো, পরে দূর করবো, এখন বলবো না, সময় নষ্ট হবে। ঠিক আছে তো? পরে বলবো। ওরা বলেছে কি, যদি ব্যাংক ওভারড্রাফট থাকে ওটাকে তুমি ওর মধ্যে নিয়ে নাও, কেউ নেয় কেউ নেয় না, কেউ নেয় কেউ নেয় না। ঠিক আছে? বলছে স্যার হয়ে গেল, স্যার তাহলে তো ব্যালেন্স শিট বন্ধ হয়ে গেল। স্যার আপনি সমস্ত অ্যাসেট গুলো রিয়ালাইজেশন ডেবিটে বসালেন, সমস্ত লাইবিলিটি গুলো রিয়ালাইজেশন ক্রেডিটে বসালেন। ওকে, এবার কি বলেছে? ইফ রিয়ালাইজড ভ্যালু অফ এনি অ্যাসেট ইজ নট গিভেন ইন কোশ্চেন। কি বলেছে? কি বলেছে ভালো করে, খুব ভাইটাল লাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এই কথাটা, এই লাইনটাই খুঁজছিলাম। ইফ রিয়ালাইজড ভ্যালু অফ এনি অ্যাসেট, কোনো রিয়ালাইজড ভ্যালু অফ এনি অ্যাসেট ইজ নট গিভেন ইন কোশ্চেন। ঠিক আছে? উই অ্যাজিউম ইট হ্যাজ বিন রিয়ালাইজড অ্যাট ইটস নীল ভ্যালু। আচ্ছা কি বলেছে স্যার লাইনের মানে? ধর ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে ধর একটা আইটেম বলছি, একটা আইটেম বলছি, ধর ফার্নিচার। অ্যাসেট সাইডে ফার্নিচার আছে, তো ফার্নিচার তুই কোথায় লিখলি? রিয়ালাইজেশন ডেবিটে লিখলি। কিন্তু ফার্নিচার বিক্রি করলি, লাস্টে বিক্রি করতে কিছু না কিছু টাকা পাবি। স্যার কোশ্চেনে বলে দেয়নি কত টাকা পেয়েছি। কোশ্চেনে বলা উচিত কত টাকা পেয়েছি, বলে দেয়নি, তাহলে তখন আমি কি করবো? ধরে নেবো ফার্নিচার বেচে কোনো টাকাই পাইনি। এই কথাটা বলছি, ভালো করে শুনে নে পয়েন্টটা, কারণ এরকম পয়েন্ট তো থাকতে পারে। ধর ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে অনেক আইটেম আছে, তো সমস্ত অ্যাসেট গুলো তুই রিয়ালাইজেশন ডেবিটে লিখলি, তাহলে ওই অ্যাসেট গুলো তো বেচবি। তো পার্টিকুলার কোনো একটা অ্যাসেট বেচে কত টাকা পেয়েছিস বলে দেয়, মিসিং দিয়েছে বলে দেয়নি, তখন কি করবি? মনে করবি ওটা বিক্রি করতে পারিস নি, নীল। বিক্রি করে কত টাকা পেয়েছি? নীল পেয়েছি, নীল। এটা লিখে বল, ইফ রিয়ালাইজড ভ্যালু অফ এনি অ্যাসেট ইজ নট গিভেন ইন কোশ্চেন। আমার কাছে তোর ল্যান্ড ছিল, মেশিন ছিল, ফার্নিচার ছিল, মোটর কার ছিল, স্টক ছিল, ডেটা ছিল, প্রচুর অ্যাসেট ছিল, সব অ্যাসেট ধরে রিয়ালাইজেশন ডেবিটে লিখেছি। ভুল করে একটা ফার্নিচার ছিল অ্যাসেট,
ফার্নিচার বেচে কত টাকা পেয়েছি কোশ্চেনে অ্যাডজাস্টমেন্টে বলে দেয়নি, তাহলে তখন তুমি ধরে নেবে কত ফার্নিচার বেচে নীল টাকা পেয়েছি, নীল। এটা হচ্ছে অ্যাজাম্পশনটা খুব জরুরি, কিন্তু খুব জরুরি রাখতে হবে, ধরে রাখতে হবে। এটা আমি দেখেছি অনেক বইতে যখন অ্যান্সার করেছে, কোনো কোনো বইতে অ্যান্সার নীল দিয়ে করেছে, আবার কোনো কোনো অঙ্কে ওটা কোশ্চেনে বলে দেয়নি যে টাকা দিয়ে সে টাকাই বসিয়ে দাও, যে টাকা বসে টাকায় বসিয়ে দাও। এক একজন অথার এক একটা তার এক একটা মত, ঠিক আছে তো। বাট আমি যখন লিখে দিই নীল মানে তো হয়ে গেল নীল, ঠিক আছে তো। নেক্সট কি বলছে, হ্যাঁ একটা কথা, খুব ভালো কথা। আচ্ছা স্যার এই কথাটা বলছি, কি লেখা আমি পরে পড়ছি। আমি কি বলেছিলাম, ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে কি কি থাকে, এক্সটার্নাল লাইবিলিটি কি কি থাকে বল, একটা এক্সটার্নাল লাইবিলিটি বল, একটা এক্সটার্নাল লাইবিলিটি নাম্বার, ক্রেডিটার্স, বিলস পেবেল, ঠিক আছে, ক্রেডিটার্স, বিলস পেবেল, ব্যাংক ওভারড্রাফট, আউটস্ট্যান্ডিং আইটেম। তা তুই কি বললাম সমস্ত লাইবিলিটি গুলো কোন দিক করবো, স্যার রিয়ালাইজেশনের ক্রেডিট দিকে লিখ, রিয়ালাইজেশন ক্রেডিট দিকে লিখলাম। আচ্ছা স্যার ক্রেডিটার্স কে তো পেমেন্ট করতে হবে, আরে ক্রেডিটার্স কে পেমেন্ট করতে হবে তো, এই কোশ্চেনেই বলে দেয়নি ক্রেডিটার্স কে কত টাকা পেমেন্ট করেছি, সেক্ষেত্রে কি করবো, তো স্যার নীল করে দিন, নীল, স্যার নীল করে দিন, ক্রেডিটার্স কে কত টাকা পেমেন্ট করেছি বলে দেন, নীল করে দিন। আরে দোকানই বন্ধ করতে পারবি না, তো দোকানের বাইরে ক্রেডিটার্স হাজির দিয়ে থাকবে, পুরো বসে থাকবে, বলছে আমার টাকা না দিয়ে তোমরা বাড়িতে টাকা নিয়ে যাচ্ছ, আগে আমার টাকা দাও। কোশ্চেনে বলুক বা না বলুক ওদের টাকা পেমেন্ট করতেই হবে। কি বললাম বুঝতে পারলি, এই কথাটা এখানে বলেছে, পর ইংলিশটা পর, এই কথাটা এখানে বলেছে, এই কথাটা এখানে বলেছে, বলছে কি ইফ পেবল ভ্যালু অফ এনি লাইবিলিটি ইজ নট গিভেন ইন কোশ্চেন উই অ্যাজিউম ইট হ্যাজ বিন পেড এট ইটস বুক ভ্যালু, পেমেন্ট করতেই হবে, পেমেন্ট করতেই হবে বুক ভ্যালুতে। এবার কি বলে 5 নম্বর, আনরেকর্ডেড লাইবিলিটি। স্যার আনরেকর্ডেড লাইবিলিটি কাকে বলে, যেই লাইবিলিটি বইতে রেকর্ড করা নেই তাকে বলে আনরেকর্ডেড। স্যার আনরেকর্ডেড অ্যাসেট কাকে বলে, যেই অ্যাসেট বইতে রেকর্ড করা নেই তাকে বলে আনরেকর্ডেড অ্যাসেটস। তো বলছে আনরেকর্ডেড লাইবিলিটি অথবা আনরেকর্ডেড অ্যাসেটস আর দোজ লাইবিলিটিস অথবা দোজ অ্যাসেটস হুইচ ডু নট অ্যাপিয়ার ইন দ্য ব্যালেন্স শিট। আনরেকর্ডেড লাইবিলিটি বা আনরেকর্ডেড অ্যাসেট বলতে সেই অ্যাসেট বা সেই লাইবিলিটিকে বোঝায় যেই অ্যাসেট বা লাইবিলিটি বইতে রেকর্ড করা নেই, বইতে রেকর্ড করা নেই তাকে বলা হয় আনরেকর্ডেড অ্যাসেট বা আনরেকর্ডেড লাইবিলিটি। ওকে, বলছে প্রিপেয়ার জাস্ট বিফোর ডিসলিউশন অফ দ্য ফার্ম সাচ লাইবিলিটি বা অ্যাসেটস আর নট ক্রেডিটেড or debited in the realization account but they are paid or realized as per instruction given in question. আচ্ছা কি বলেছে তোকে বলছি, আমি ব্যবসা করছি, আমার না বিজনেসে একটা ফার্নিচার আছে, মানে আমার ফার্নিচার আছে, কিন্তু আজকে আমি ব্যবসা করছি, ব্যবসায় আমার একটা ফার্নিচার ছিল, রিয়ালিটিতে ফার্নিচার আছে, কিন্তু ফার্নিচার যদি থাকে তখন ব্যালেন্স শিটে ফার্নিচার শো করা উচিত, তো ব্যালেন্স শিটে ফার্নিচারই নেই, তার মানে কি ফার্নিচারটা বইতে রেকর্ড করা হয়নি, বইতে রেকর্ড করা হয়নি ফার্নিচার, আমার কাছে ছিল ফার্নিচার, সাপোজ ফোনে পড়াচ্ছি, আমার ব্যবসায় একটা ফোন ছিল কিন্তু ব্যালেন্স শিটে ফোন শো করছে না, তার মানে কি আমার যে অ্যাকাউন্টেন্ট যে অ্যাকাউন্টসটা করেছে ও ব্যালেন্স শিটে ফোন দেখায়নি, তার মানে ফোনটা রেকর্ড করেনি, তাহলে এটা কি ফোন হলো, আনরেকর্ডেড ফোন, আনরেকর্ডেড ফোন। তার মানে ব্যবসা যখন বন্ধ হয়ে যায় ফোনগুলোর কি করবে, স্যার ফোনটা বেচে দেবেন, ফোনটা বেচে দেবেন, কি বললাম বুঝতে পারলি, ফোনটা বেচে দেবেন, এটাই বলতে দিয়েছে এখানে, আর কি যেমন কিছু কথা বলেনি। বলছে এখানে বলেছে দেখ কি বলেছে লাস্টে, such liability by assets are not credited বা debited, ক্রেডিটও করিসনি ডেবিটও করিসনি to the realization account but they are paid বা realized as per instruction given in question, টাকা পেতে পারিস। বলছে এনি প্রভিশন, অলরেডি বলে দিচ্ছি, রিজার্ভ বা ফান্ড ক্রিয়েটেড অন স্পেসিফিক অ্যাসেটস আর credited to the realization account but they are not paid because they are not the liability of the firm. For example, provision for doubtful debt, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। এই লাইনটা দেখ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, কিছুক্ষণ আগে তোকে বললাম না প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট, প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট কার জন্য তৈরি করা, ডেটার্স এর জন্য। তো প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট কি এক ধরনের লাইবিলিটি, প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট আমরা কোন দিকে লিখি, ক্রেডিট দিকে লিখি, তেমনি ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড ক্রেডিট দিকে, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন ক্রেডিট দিকে লিখো। তো এইগুলো তো এখানে কি লিখেছে, এই যে কোন রকমের প্রভিশন বা রিজার্ভ বা ফান্ড যদি ক্রিয়েট করা হয় কোনো অ্যাসেটের জন্য, কোনো অ্যাসেটের জন্য যদি কোনো ফান্ড ক্রিয়েট করা হয় সেটা লিখতে হয় রিয়ালাইজেশনের ক্রেডিট দিকে, এইগুলোর আলাদা করে পেমেন্ট করতে হয় না, কেন, এইগুলো কোনো লাইবিলিটি নয়। অর্থাৎ তুই যে কিছুক্ষণ আগে করলাম না ওই প্রভিশন ফর ব্যাড ডেট, রিয়ালাইজেশনের কোন দিকে লিখলাম, ক্রেডিট দিকে লিখলাম, ওর কোনো পেমেন্ট করতে হবে না, কেন, এটা কোনো লাইবিলিটি নয়। ঠিক আছে, এইগুলো সমস্ত যে পয়েন্ট গুলো বললাম না, এই পয়েন্ট গুলো খুব জরুরি পয়েন্ট। অঙ্ক করার আগে হচ্ছে যখনই অঙ্ক করতে যাবি, যখনই আটকে যাবে না, এই নোট তোকে খেয়াল করতে হবে, নোট একবার পড়লেই তোর অঙ্ক পেরিয়ে যাবে, নোট দেখতে হবে, কারণ অঙ্ক করতে গেলে তোকে বারবার, আমি তোকে প্রথমে অঙ্ক আরম্ভ করতে পারবো, অঙ্ক করাতে গেলে প্রতিটা অঙ্ক তোকে আলাদা আলাদা করে পয়েন্ট বলতে হবে, তার আগে তুই অ্যাডজাস্টমেন্ট গুলো আগে জান, তারপর তুই অঙ্ক স্টার্ট কর। 7 নম্বর কি বলেছে, বলছে ইফ এনি অ্যাসেট ইজ টেকেন ওভার বাই এনি লাইবিলিটি, ঠিক আছে,
in full settlement of their claim. No entry is made for such agreement because it does not involve any cash or partners capital account. মানে কি বলছে বলতো, আজকে ধর আমি ব্যবসা করছি, ধর আমার ব্যবসার ধর আমার কাছে কোনো পার্টনার টাকা পায়, মানে আমার কাছে ধর বাইরের লোক কেইটার্স টাকা পায়, ধর 1 লাখ টাকা পায়, কেইটার্স বললো টাকা পায়, এবার আমার কাছে ডেটার্স আছে, কেইটার্স কি করলাম, ডেটার্সটা নিয়ে নিল। বুঝিস কি বললাম? গল্প বোঝ কি বললাম। আজকে আমি বিজনেস করছি, আমরা পার্টনারশিপ বিজনেস করছি, তো ধরো কোনো মহাজনের থেকে চাল কিনেছি, 1 লাখ টাকা চাল ধারে কিনেছি, তো তোমাকে টাকা পায়, 1 লাখ টাকা পায়। এবার আমার কোম্পানি ডেটার সাইজ ধর 95,000 টাকা। ও কি করলো, কেইটার্স কি করলো, ডেটার্সটা তুলে নিয়ে চলে গেল। মানে এর কোনো এন্ট্রি করতে হবে না, কেইটার্সের সঙ্গে ডেটার্স সেটেলমেন্ট হয়ে গেল। আমি কি করতাম, আমি কেইটার্সকে টাকা দিতাম, আমি ডেটার্সের থেকে টাকা পেয়ে কেইটার্সকে দিতাম, আর কিছু করতে হলো, কেইটার্স ডেটার্সের কোনো এন্ট্রি, নো এন্ট্রি, অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, সেটেলমেন্ট হয়ে গেল, সব পাবো। বাকি 5,000 টাকা তো করতে হবে না, যা অঙ্ক দেখাবো, অঙ্কে দেখিয়ে দেবো, অঙ্কে বলে দেবো, আমি সব বলে দেবো, বাকি 5,000 টাকাটা। আচ্ছা, এই ছিল বেসিক্যালি কনসেপ্ট। এবার দেখ কি বলেছে, দেখ ডিসলিউশন অফ ফার্ম, কি বলেছে, ডিসলিউশন অফ ফার্ম যেটা চলছিল চ্যাপ্টারে, বলছে ডিসলিউশন পার্টনারশিপ ফার্ম মানে কি, যেটা তোকে কি বলেছি, দেখ কি লেখা আছে, এটা মানে কি, ক্লোজিং অফ দ্য ফার্ম মানে দোকান বন্ধ and end of business relationship among all the partners। তার মানে কি স্যার, ডিসলিউশন পার্টনারশিপ ফার্ম মানে দোকান বন্ধ হয়ে যাকে বোঝায়। আর দোকান যদি বন্ধ হয়ে যায় তাহলে পার্টনারদের মধ্যে সম্পর্ক কি হয়ে যায়, সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায়। ঠিক আছে, হয়ে গেল এন্ড অফ বিজনেস রিলেশনশিপ। ধর আমি এখানে লিখেছি, কয়েকজনের নাম লিখেছি, ধর একজনের নাম, এটা একজনের নাম, হ্যাঁ, টোটো, ঠিক আছে, এটা একজনের নাম ধর শানু, ঠিক আছে, এটা একজনের নাম ধর রাহুল। তো ওরা ধর 3 বন্ধু মিলে ধর একটা দোকান খুলেছে, দোকান করবে ঠিক করে, কিসের দোকান, ওই রোল সেন্টার, ফাস্টফুড দোকান হয় না, ফাস্টফুড দোকান খুলবে ওরা ঠিক করেছে। ঠিক আছে, তো ওরা 3 বন্ধু মিলে দোকান ঠিক করেছে। এবার কয়েকদিন পর ব্যবসা চলছে আর ব্যবসা ভালো চলছে না, লকডাউন পড়ে গেল, করোনা লকডাউন পড়ে গেল, আর ব্যবসা চলছে না। তারা বাইরে গিয়ে কে লোকে ফাস্টফুড খাবে, দোকান চলছে না, দোকান লসে রান করছে, দোকানটা বন্ধই করে দিই। ওরা নিজেরাই ঠিক করলেছে দোকানটা বন্ধ, টোটো শানু রাহুল 3 জন মিলে ঠিক করলো যে না আমরা দোকান চালাতে পারছি না, তো ব্যবসাটা বন্ধ করে দিই। ব্যবসা বন্ধ করে দিল, রেজলিউশন হয়ে গেল। তাহলে যখন ব্যবসা বন্ধ করলো তখন কি হবে, তার ব্যবসা বন্ধ মানে দোকানে তো তালা চাবি মেরে দিল। তাহলে কি করতে হবে, দোকানে যত রকমের অ্যাসেট আছে, এবার ভাব একটা রোলের দোকানে কি কি অ্যাসেট থাকতে পারে, ভাব, ইমাজিন করে স্যার এই অ্যাসেট গুলো আছে, বুঝতে পারছিস, ওই অ্যাসেট গুলো কি করবে, বেচে যে টাকাটা পাবে লাইবিলিটি পেমেন্ট করবে। পেমেন্ট কমপ্লিট, যদি কোনো টাকা বেঁচে থাকে টোটো শানু রাহুল বাড়িতে টাকা নিয়ে যাবে। এই তো গল্প, এটাই তো গল্প, চ্যাপ্টার আর কিছু নেই, এটাই গল্প। তাই কি করেছি দেখ, ইন কেস অফ ডিসলিউশন অল অ্যাসেটস অফ দ্য ফার্ম, ওই যে ওদের রোল সেন্টারে যত অ্যাসেট আছে সমস্ত অ্যাসেট গুলো কি করব, রিয়ালাইজড করব, মানে কি অ্যাসেট গুলো বেচবো মানে সেল করব, বেচে যে টাকাটা ওই টাকা দিয়ে কি করব, লাইবিলিটি কি করব, লাইবিলিটি পে করব। ওকে স্যার, লাইবিলিটি পে করার পর যদি কোনো ব্যালেন্স বেঁচে থাকে সেটা পার্টনারদের দিয়ে দেবো, পার্টনারদের পে করে দেবো। ক্লিয়ার তো, স্টেপটা বোঝ। স্যার যদি শর্টফল হয়, শর্টফল ইন মিটিং, ধরুন লাইবিলিটি পেড করতে গিয়ে টাকা শর্ট পড়ে গেল, যেটা কিছুক্ষণ আগেই বললাম, তুই অ্যাসেট বেচে 100 টাকা পেয়েছিস, কিন্তু লাইবিলিটি শোধ করতে হবে কত, 150 টাকা, কম পড়ছে কত, 50 টাকা। এই 50 টাকা কি করবে, টোটো শানু রাহুল বাড়ি থেকে দৌড় মারবে, দৌড় মেরে গিয়ে বাড়ি থেকে টাকা নিয়ে আসবে, 50 টাকা নিয়ে আসবে, নিয়ে ওর টাকার সাথে, সেটা পরের কথা, মানে ওরা টাকাটা নিয়ে আসবে, সেটা ঠিক হবে, কাকে কত আনতে হবে সেগুলো পরে বলবো, এগুলো সব হবে। ঠিক আছে, তখন বলছি যদি কোনো শর্ট পড়ে, ইট ইজ মেড বাই পার্টনার্স ফ্রম দেয়ার প্রাইভেট অ্যাসেটস, মানে প্রাইভেট সম্পত্তি বেচে টাকাটা দিতে হবে। ঠিক আছে, তারপরে সুন্দর করে লিখি, ফাস্ট ফুডের দোকান দেখ বলেছি, অ্যাসেট গুলোকে সোল্ড করবে, লাইবিলিটি পে করবে, ব্যালেন্স থাকলে পার্টনার ভাগ হবে, আর শর্টফল হলে পার্টনাররা প্রাইভেটলি মিট করবে। তাহলে গল্প দেখ, এতক্ষণ পড়তে গল্পটা বুঝতে পেরেছি, চ্যাপ্টারের গল্পটা কি, গল্পটা পুরো মাথা মাথায় ঢুকতে হবে। এটা তো বলে দিয়েছি, এরপরে লাভ নেই, তো অনেকদিন আগেই তোকে বলে দিয়েছি। এ দেখ এই ছক, এইবার তোকে ছকটা সামনে রাখলাম, রিয়ালাইজেশনের ছকে কি আসে, এতক্ষণ ধরা পড়ার পর কিছু তো আইডিয়া হলো। রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ডেবিট দিকে কি আসে, স্যার আপনি বলে সমস্ত অ্যাসেট আসবে, সব অ্যাসেট আসবে, ব্যালেন্স শিটের অ্যাসেট সাইড যত অ্যাসেট, সব অ্যাসেট আপনি ধরে ডেবিটে বসিয়ে দিন। কিছু অ্যাসেট ছেড়ে, কি অ্যাসেট ছেড়ে বলেছিলাম, বল মনে আছে, ক্যাশ আর ব্যাংক নেবো না, মনে রাখতে বলে খুব সুবিধা।
মনে রাখতে হবে ক্যাশ আর ব্যাংক নেবো না, ক্যাশ আর ব্যাংক নেবো না। আর কি বলেছিলাম, এই দেখ এখানে লেখা আছে ফিকটিসিয়াস অ্যাসেট। এবার বল, তোরা তো আজকে তো তোর 4th সেমিস্টার পড়ছিস, ক্লাস 11 থেকে পড়ছিস ফিকটিসিয়াস অ্যাসেট, পড়েছিস না? ফিকটিসিয়াস অ্যাসেট মানে কি জানিস? এটাকে হিন্দিতে বলে ঝুটা সম্পত্তি, ঝুটা, ফলস অ্যাসেটস। এবার কয়েকটা ফিকটিসিয়াস অ্যাসেট ক্লাস 11 এ পড়েছিলি, 6টা নাম পড়েছি, 6খানা নাম পড়েছি ফিকটিসিয়াস অ্যাসেটের উদাহরণ, 6টা নাম পড়েছিলি। একটা হচ্ছে আমরা ব্যবসা থেকে কি আশা করি, লাভ না লস? লাভ। যদি ব্যবসা থেকে লস হয় ওটা ফিকটিসিয়াস অ্যাসেটস, এটা মনে রাখতে পারবি কি? এটা একটা ফিকটিসিয়াস অ্যাসেটস হলো। এই চ্যাপ্টারে কি কি পেতে পারি? এটা একটা পেতে পারি, একটা অ্যাডভার্টাইজিং সাসপেন্স পাবি, এটা একটা ফিকটিসিয়াস অ্যাসেটস। খুব জরুরি এটা পেতে পারি প্রিলিমিনারি এক্সপেন্সেস, কোম্পানি তৈরি হওয়ার আগে একটা খরচা হয়। এই তিনটে মনে রাখলেই হবে, আরো হয়, আরো 4-5টা হয়, বাট এই চ্যাপ্টারে না জানলেও চলবে। এই চ্যাপ্টারের দরকার কোনটা? প্রফিট এন্ড লসের ডেবিট ব্যালেন্স, অ্যাডভার্টাইজিং সাসপেন্স আর প্রিলিমিনারি এক্সপেন্সেস। ঠিক আছে, দেখ কি কি লিখেছে এখানে। ফিকটিসিয়াস অ্যাসেট, ডেবিট ব্যালেন্স এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, অ্যাডভার্টাইজিং সাসপেন্স ও মিসেলিনিয়াস এক্সপেন্সেস। হয়ে গেল, এইগুলো নেব না। ওকে স্যার, আচ্ছা ঠিক আছে। এবার কি লেখা আছে এখানে? বাই সানডে লাইব্রেরি, মানে যত রকমের লাইব্রেরি সব ক্রেডিট দিকে লিখবে। যত লাইব্রেরি, কোন লাইব্রেরি? এক্সটার্নাল লাইব্রেরি। দেখ কি লেখা আছে, বলছে সমস্ত লাইব্রেরি নেবো এক্সেপ্ট কি নেবো না, কি নেবো না? হ্যাঁ ভাই বেকার কথা, অলরেডি বলে দিয়েছি, ক্রেডিট ব্যালেন্স অফ প্রফিট এন্ড লস। আরে ক্রেডিট ব্যালেন্স অফ প্রফিট এন্ড লস কোথায় যেত? পার্টনার্স ক্যাপিটালে যেত। তারপর রিজার্ভ ক্যাপিটালে যেত, ক্যাপিটাল তো ক্যাপিটালে যেত, কারেন্ট অ্যাকাউন্ট, পার্টনার্স লোন, এগুলো সব ক্যাপিটালে যেত। হয়ে গেল, বুঝতে পারছিস কি বললাম? স্যার বুঝতে পারলাম। তাহলে এইদিকে সানডে অ্যাসেট লিখলাম, এইদিকে লাইবিলিটি লিখলাম, এটা হয়ে গেল স্যার। তারপর কি লেখা আছে? টু ক্যাশ আর ব্যাংক অ্যাকাউন্ট মানে কি? এখানে তো কি লিখেছিস? লাইবিলিটি। কি লাইবিলিটি বল? নাম্বার, ক্রেডিটার্স লিখেছিস, বিলস পেবল লিখেছিস, ব্যাংক লোন লিখেছিস, এইগুলো লিখেছিস। তাহলে এই লাইবিলিটি গুলোকে পেমেন্ট করবো তো, এই লাইবিলিটি এখানে পেমেন্ট করবো। তা পেমেন্ট করলে কোন দিক লেখা উচিত? কমন সেন্স খাটা, কমন সেন্স। এখানে লিখেছিস ক্রেডিটার, তো ক্রেডিটার্সকে পেমেন্ট করলে কি হবে? অপোজিট। যেই দিক ক্রেডিটার্স যদি পেমেন্ট তার অপোজিট সাইডে লিখবি। তাই এখানে লিখো টু ক্যাশ বা ব্যাংক বলে ক্রেডিটার্স পেমেন্ট, বিলস পেবল পেমেন্ট, ঠিক আছে, লোন পেমেন্ট, এইগুলো লিখবো। তাহলে এই দিকে কি লিখি? স্যার অ্যাসেট লিখেছি, তাহলে অ্যাসেট গুলো কি করবো? বেচবো। অ্যাসেট বেচলে টাকা পাবো, কোন দিকে লিখবো? বাই ক্যাশ বলে অ্যাসেট রিয়ালাইজ। তো কটা পয়েন্ট বল? 4টে পয়েন্ট বললাম, অনেক শিখে গেছি। 4টে পয়েন্ট বলে, 4টে পয়েন্ট হয়ে গেল স্যার, সব মোটামুটি কমপ্লিট হলো। এখানে আরো লিখেছে, বেশি কিছু বলবো না আমি। আচ্ছা 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 স্যার, এরকমও তো হতে পারে, ধরুন না, ধরুন আপনার কাছে 5খানা অ্যাসেটস আছে, ধরুন আপনার কাছে 5খানা অ্যাসেটস আছে, ঠিক আছে, তার মধ্যে ধরুন 4টে অ্যাসেট বেচে টাকা পেয়েছেন, কিন্তু একটা অ্যাসেট বেচতে পারেননি। ব্যবসার পার্টনার ছিল ধরুন সোনা আর মোনা। সোনা বলল এই চেয়ারটা আমার খুব পছন্দ, ফার্নিচার, এই চেয়ারটা আমার খুব পছন্দ, আমি আমার বাড়িতে চেয়ারটা নিয়ে যাবো। নিতে পারে না? বল বল, নিতে পারে না? আরে ব্যবসা বন্ধ হয়ে গেছে, দুজন মিলে ব্যবসা করছে, সোনা আর মোনা। ব্যবসার সমস্ত অ্যাসেট, যা 5খানা অ্যাসেট ছিল, 5খানা অ্যাসেট 4টে অ্যাসেট বেচে টাকা পেয়ে গেছে, কিন্তু একটা ফার্নিচার ছিল, ওটা আর বিক্রি করতে পারছে না। তখন সোনা বলল আমার ঘরে না একটা চেয়ারের অভাব আছে, এই চেয়ারটা দেখে আমার খুব পছন্দ, এই চেয়ারটাই বাইরে নিয়ে যাবো। নিতে পারে না? হ্যাঁ নিতেই পারে। তার মানে কোনো পার্টনার অ্যাসেট নিয়ে যেতে পারে। কনসেপ্ট বুঝতে পারলি নাকি? বুঝতে পারলি নাকি বললাম? আরে না নেওয়ার কি আছে? আরে 3 বন্ধু মিলে ব্যবসা করছে, 3 বন্ধু মিলে ব্যবসা করছে, তার ব্যবসা একটা ভালো ল্যাপটপ ছিল, ভালো একটা ল্যাপটপ ছিল। ও ধর ও ব্যবসা, ও বললো এ ল্যাপটপ বিক্রি হবে না, ল্যাপটপ বিক্রি হবে না, এই ল্যাপটপ আমার পছন্দ, আমি ল্যাপটপ আমি আঁকে নেবো। বাকিগুলো বেচ, ল্যাপটপ বেচিস না, ল্যাপটপ আমার পছন্দ, ঠিক আছে। এবার ধর তুই বললি যে না ব্যবসাতে সুন্দর ছিল, চাউমিনের দোকান ছিল, ফ্রিজটা খুব পছন্দ, না না ফ্রিজ আমি নেবো, ফ্রিজ আমি বিক্রি করবো না, ফ্রিজ আমি বিক্রি করবো। তা আগেই হাত দিয়ে দিয়েছে পার্টনার, বলছে এইগুলো বিক্রি করা যাবে না। তার মানে বিক্রি করা যাবে না মানে কি? পার্টনার বাড়িতে নিয়ে যাবে, ওইগুলো পার্টনার বাড়িতে নিয়ে যাবে, নিজের বাড়িতে নিয়ে যাবে। তা পার্টনার বাড়িতে নিয়ে গেলে, এবার বলি ধর তুই নিয়ে গেলি ল্যাপটপ, তুই নিয়ে গেলি তোর ফ্রিজ, এবার ও কি আঙুল চষবে নাকি? তো ও তখন কি বললো? ও তখন বললো তার মানে তুই ল্যাপটপ নিয়ে গেলি, তুই তোর কি না তোর ফ্রিজ নিয়ে গেলি, তার মানে কি ব্যবসা থেকে লাস্টে তোদের যা টাকা পাওয়ার কথা এই টাকাটা কম পাবি। বোঝ বোঝ ব্যাপারটা, কনসেপ্ট খাটা। তুই ব্যবসা থেকে ধর 1 লাখ টাকা পেতি, তুই ল্যাপটপ নিয়ে গেলি, ল্যাপটপের মূল্য আজকে ধর 30,000 টাকা, তুই 1 লাখ টাকা পাবি না, তুই 70,000 টাকা পাবি। বুঝতে পারলি কি বলতে চাইছি? এটা বলতে চাইছি। তার মানে কি বললাম বুঝতে পারলি পয়েন্টটা? তার মানে কি 5টা অ্যাসেট ছিল, 4টে অ্যাসেট বেচে দিলাম, টাকা পেয়ে গেছি, বাকি একটা অ্যাসেট বিক্রি করা যাচ্ছে না, কোনো পার্টনার বলে নিয়ে গেল। ভাই বেচলে এই দিক লিখবি, আর পার্টনার নিয়ে গেল এই দিক। বেচলে ক্যাশ বা ব্যাংক, আর পার্টনার নিয়ে গেলে পার্টনার ক্যাপিটাল। একই রকম ভাবে লাইবিলিটি পেমেন্ট করলে এটা, কোনো পার্টনার বলে ঠিক আছে লাইবিলিটি আমি পেমেন্ট করে দেবো, তখন পার্টনারের নাম। জাস্ট একটু নলেজ নে, বাকি তো অঙ্ক করতে গিয়ে বেশি যাবে, ঠিক আছে তো। তারপর ব্যালেন্স এই দিকেও বেরোতে পারে, এই দিকেও বেরোতে পারে,
এই দিক বেরোলে তাকে বলে প্রফিট, এই দিক বেরোলে তাকে বলে লস। ঠিক আছে, তো এই হচ্ছে তোর কনসেপ্ট। কি লিখেছে এখানে, আরো কিছু পয়েন্ট দিয়েছি তোকে, শোন। আইটেম বলছে হোয়েন প্রপার ইনফরমেশন ইজ নট গিভেন, বলছে ট্যানজিবল অ্যাসেটস, ট্যানজিবল অ্যাসেটস, ট্যানজিবল অ্যাসেটস তোকে বলে দিয়েছি ট্যানজিবল অ্যাসেটস। ঠিক আছে, ট্যানজিবল অ্যাসেটস মানে যেই সমস্ত অ্যাসেট গুলো টাচ করা যায়। ইনট্যানজিবল অ্যাসেট মানে গুডউইল, পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক। ঠিক আছে, তো তো এখানে কি বলেছে, ধর কোশ্চেনে গুডউইল বলেছে, পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, এইগুলোকে বেচে কত টাকা পেয়েছিস কিছুই বলে দেয়। বেচে কত টাকা পেয়েছিস কিছু বললাম, বেচে কত টাকা কিছু না বলে দিলে কত টাকা লিখবো, নীল লিখবো। বলছে লিভ ইট মানে তো নীল, লিভ ইট মানে নীল। আউটসাইডার লাইবিলিটি, স্যার আউটসাইডার লাইবিলিটি কোনটা, ক্রেডিটর্স, বিলস পেবেল, তারপর যে তোর ব্যাংক ওভারড্রাফট। স্যার এইগুলোকে কত টাকা পেমেন্ট বলে দেয়, তাহলে কত টাকা পেমেন্ট করবো, বইতে যেটা লেখা আছে পেড অ্যাট বুক ভ্যালু। কোশ্চেনে জয়েন্ট লাইফ পলিসি ফান্ড লেখা আছে, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড ব্যালেন্স শিটে লেখা আছে। তো এইগুলো ব্যালেন্সের লাইবিলিটি সাইডে থাকবে, এগুলো কোথায় লিখবো, রিয়ালাইজেশনের ক্রেডিট দিকে লিখবো, রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবো। জেএলপি ইনভেস্টমেন্ট এ তো অ্যাসেট, রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবো। কি বললাম বুঝতে পারছিস তো, এই কথাগুলো বলেছে। অনেক হয়ে গেছে।